রেকর্ডিং। সো আজকের যে টপিকটা, তো শেষ টপিক আমাদের এই ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে, হ্যাঁ, সেটা হচ্ছে কাস্টমার ভ্যালু জার্নি। এটা বলতে পারেন যে সাধারণত বাংলাদেশে তেমন একটা পড়ানো হয় না, কারণ এটা আমি নিজেও শিখছি মানে বাইরের দেশের বই পড়ে, এবং হচ্ছে ধরেন যারা বড় বড় যে ডিজিটাল মার্কেটিংয়ের যেসব আমি কোর্স করেছিলাম আগে, যখন ডিগ্রি নিয়েছিলাম একটা এটার পরে, সেটা কনভার্সন অ্যানালাইসিস, সেখানে এই জিনিসগুলো পড়ানো হয় কীভাবে একটা কাস্টমারকে আপনি ডাইভার্ট করবেন, কোন কোন চ্যানেলসের মাধ্যম দিয়ে, কোন কোন পথের মাধ্যম দিয়ে। হ্যাঁ, তো এখানে আমার এন্টার আর্টিকেল লেখা আছে, আপনারা পড়বেন, তবে এই চারটা একটু ফলো করবেন, এই চারটা একটু ইম্পর্টেন্ট, এখানে বেশ কিছু জিনিসপত্র লেখা আছে। আচ্ছা, সো এটা আমরা পরে আসি, এটা আমরা পরে আসবো, আগে আসবো আমরা এখানে, ঠিক আছে? সো স্টেজগুলো দেখি, এখানে একটু ভালো করে দেখেন, জুম ইন করি, দেখেন যে এখানে কিছু আনহ্যাপি কাস্টমার। আচ্ছা, কিছু আনহ্যাপি কাস্টমার মানে কি? কিছু আনহ্যাপি কাস্টমার মানে হচ্ছে যেসব কাস্টমাররা তাদের ডিজায়ার্ড প্রোডাক্ট বা ডিজায়ার্ড সার্ভিস তারা পায় নাই। ফর এক্সাম্পল, শাওমি আসার আগে আপনাদেরকে অনেক মন খারাপ হয়েছিল না? যেমন আমি বলি, অনেকেরই ইচ্ছা ছিল যে ফিঙ্গারপ্রিন্ট, আমার ইচ্ছা ছিল যে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে খোলা, মানে এটা একটা স্বপ্নের মতো, একটা ফোনের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট থাকবে, এটা একটা স্বপ্নের মতো। তো এটা কিন্তু আপনি 30-40 হাজার টাকার মানে ফোন ছাড়া আপনি পাইতেন না, রাইট? তো এই যে এত কস্টলি একটা ফোনের এই যে সুবিধাটা, সেটা যখন আপনি 15,000 বা 20,000 টাকার মধ্যে পাচ্ছেন, তখন কিন্তু আপনার কি এই মানে শখটা পূর্ণ হচ্ছে। কারণ একটা মানুষের ম্যাক্সিমাম বাজেট, মানে ইন জেনারেলি বাংলাদেশের মানুষের ম্যাক্সিমাম বাজেট থাকে 20,000 টাকার মতন একটা ভালো স্মার্টফোন কেনা। মানে আমি যদি বলি হায়েস্ট বাজেট, ধনীদের কথা বাদ, মানে অ্যাভারেজ ডিমান্ড যদি আমি বলি, ঠিক আছে? সো এই যে আপনি যখন আপনার মনটা খারাপ হচ্ছে, ঠিক আছে, স্যামসাং নিবো, 20,000 টাকা স্যামসাং ভালো লাগতেছে না, বা ঠিক আছে নেই, যখন দেখলেন ওই টাকার একই প্রাইস পয়েন্টে একটা কোম্পানি আসছে নাম শাওমি, তারা কি এই ধরনের প্রোডাক্ট তারা দিচ্ছে মাত্র 20,000 টাকার মধ্যে। মানে আপনি যা যা চান স্যামসাং ওই 40,000 টাকা ফোনে যা যা আছে, আপনার 20,000 টাকা ফোনে একই জিনিস আছে। মানে ইউ আর সো ড্যাম প্লিজড। মানে এই যে একটা আনহ্যাপি স্টেট অফ কাস্টমার, হ্যাঁ, আপনার ক্লায়েন্ট বলতে পারেন, আপনি যেটাই বলেন, আপনাকে ম্যাপিং করতে হবে, এটাই সেই বড় একটা ম্যাপ, কি কোন ম্যাপের মাধ্যম দিয়ে আপনি আলটিমেটলি আপনার কি কাস্টমারকে ডাইভার্ট করবেন। এখানে সমস্ত কিছু লেখা আছে, কিন্তু আপনাকে পড়াবো আজকে। দেখেন, এই কাস্টমারটা তখন মানে জানে না যে সে আসলে কোথা থেকে সার্ভিসটা পাবে। আচ্ছা, আপনাদের লাইফে এমনও কিছু ঘটনা ঘটে যেগুলো মনে করেন যে আপনারা ফেসবুকে খুঁজে পান না, আছে না? এরকম তো হয়, এমন কিছু ঘটনা যারা আপনারা পান না, বা এমন কিছু সার্ভিস মনে করেন এমন চাচ্ছেন, ধরেন চকলেট কেক চাচ্ছেন, বাট বুঝতেছেন না কোন জায়গায় চকলেট কেক ভালো পাবেন, আপনি জানেন না। কিন্তু যে যখন পেয়ে যান, আবার যখন মনে করেন যে একটা কোম্পানি পাইছিলেন বাট মনে নেই কোম্পানির নামটা কি, তাহলে আপনার মনটা খারাপ হয়ে যায়। আবার একই দিকে কিন্তু কোম্পানির লস, সে কিন্তু আপনাকে কি করতে পারে নাই, তার ওই মানে ওই ব্র্যান্ডটাকে সে ফুটে উঠতে পারে নাই, বাট তারা ভালো সার্ভিস দেয় বা ভালো প্রোডাক্ট দেয়। তাহলে এতে কিন্তু আপনারও লস, প্লাস কি আপনার লস থেকে কোম্পানির লস, কিন্তু কোম্পানি কি করতে পারে নাই, আপনাকে অ্যাওয়ার করতে পারে নাই, তার প্রপার মার্কেটিং দ্বারা সে আপনাকে অ্যাওয়ার করতে পারে নাই। আমি জানি এগুলো বেসিক কথাবার্তা, তারপর শোনেন, ওকে? এগুলো অ্যাওয়ার করতে পারে নাই। সো এই প্রথম যে স্টেজটা আমরা বলি, সেই স্টেজটার নাম হচ্ছে অ্যাওয়ারনেস স্টেজ। আপনি যখন মার্কেটিং করতে আসবেন, ইউ হ্যাভ টু মেক পিপল অ্যাওয়ার, এবং অ্যাওয়ার করার জন্য আপনাদের দরকার প্রপার অ্যাড কপি। প্রপার অ্যাড কপি মানে হচ্ছে কি, যে আমরা মার্কেটিংয়ের ভাষায় যখন কোনো একটা মিনিট, ওকে, আমরা মার্কেটিংয়ের ভাষায় যখন মানুষকে কোনো টেক্সট, ইমেজ বা কন্টেন্ট দ্বারা অ্যাট্রাক্ট করি, আবার বলতেছি, আমরা মার্কেটিংয়ের জন্য কোনো টেক্সট, ইমেজ, হ্যাঁ, বা কোনো কন্টেন্ট দ্বারা অ্যাট্রাক্ট করি, সেগুলোকে বলা হয় অ্যাড কপি। যেমন আমাদের গ্রুপের মধ্যে একটু আগে বিশ্বজিৎ দা দিয়েছিলেন কিছু ফেসবুক অ্যাড স্ট্র্যাটেজি নিয়ে, ঠিক আছে? তো যেটাই হোক, আপনি যখনই মনে করেন যে মানুষকে অ্যাট্রাক্ট করবেন, যেমন বলি 100% স্কলারশিপ, এই কথাটা শুনলে আপনাদের মনে একটু হলেও জাগে, যখন দেখেন 100% স্কলারশিপ, আপনার মনে জাগে না? কেন জাগে, ইমোশন কেন জাগে? বিকজ আমরা বাংলাদেশে থাকি, আমাদের স্কলারশিপটা বেশি দরকার, কারণ আমরা টাকা থাকলেও খরচ করতে চাই না, বা অনেকের টাকাও নাই যে ওই কোর্সটা করার মতো। সো যখন আপনি দেখতেছেন 100% স্কলারশিপ, সো দিস ইজ দ্য গ্রেট ডিল, সো ওয়াই নট, ঠিক আছে? সো এইগুলোকে বলা হয় অ্যাড কপি। তো যেটাই হোক না কেন, আপনি মানুষকে অ্যাড কপি দ্বারা, টেক্সট, ইমেজ দ্বারা এমনভাবে আপনি অ্যাওয়ার করবেন বা অফার ক্রিয়েট করবেন, ইউ হ্যাভ টু মেক একটা অফার ক্রিয়েট করতে হয়, যাতে করে তারা অ্যাওয়ার হয় আপনার ব্র্যান্ড সম্বন্ধে, ঠিক আছে? তখনই কিন্তু ওই হট অর ওয়ার্ম আর হচ্ছে কোল্ড ট্রাফিক যে খেলাটা, যে বিষয়টা সেখানে কাজ করে। কেন কাজ করে? এই জন্যই আমি আমার আগের ইসে রেখেছিলাম যে ট্রাফিক টেম্পারেচার। কারণ দেখেন, যারা আপনাকে অ্যাওয়ার করতেছেন, যাদেরকে আপনি অ্যাওয়ার করতেছেন, তারা কিন্তু ইনিশিয়ালি আপনার প্রোডাক্ট বা সার্ভিসের প্রতি কনভার্ট হবে না। দ্যাটস ভেরি সিম্পল, ভেরি লজিস্টিক, হ্যাঁ, তখন তারা আলটিমেটলি কোল্ড ট্রাফিক হয়। সো দেখেন, আপনি এই স্টেজ পর্যন্ত আপনি অ্যাওয়ার এবং এঙ্গেজ স্টেজ পর্যন্ত, সাধারণত অ্যাওয়ার এবং এঙ্গেজ স্টেজ, আমি বলতেছি এঙ্গেজটা কি, অ্যাওয়ার এবং এঙ্গেজ স্টেজ পর্যন্ত আপনি সাধারণত কি পান? এই ধরনের কোল্ড ট্রাফিক পান, যারা
পারচেস করতে বা কনভার্সন করতে তারা কি হয়, নারাজ, ঠিক আছে। তো তাদেরকে বারবার আমরা যদি অ্যাড দেখাই বা আমাদের বিভিন্ন কন্টেন্ট তাদেরকে পুশ করতে থাকি, তখন তারা অ্যাওয়্যার হবে, দে উইল বিকাম অ্যাওয়্যার। বিকজ আপনি কন্টেন্ট ছাড়া কিন্তু অ্যাওয়্যার করতে পারবেন না মানুষকে, মনে রাখতে হবে। সো ইউ হ্যাভ টু মেক দেম অ্যাওয়্যার দ্যাট আপনি এক্সিস্ট করেন এই ইন্টারনেট মার্কেটিংয়ের দুনিয়ায়। সো কীভাবে অ্যাওয়্যার করা যায় দেখেন, আমি আগেই বলছি ব্লগ আর্টিকেলস, আপনি বিভিন্ন আর্টিকেলস লিখতে পারেন। এখন বলেন স্যার আমি ব্লগ আর্টিকেলস দেখে কীভাবে তাদেরকে অ্যাওয়্যার করবো, কেন? আমরা একটু আগে বলেছিলাম না, কয়েকদিন আগে কয়েকটা ক্লাসে বলেছিলাম না যে এসইও ইজ আ পার্ট অফ ডিজিটাল মার্কেটিং। তো এসইও যদি আপনি করেন, কোনো মানুষ যখন সার্চ করবে ওয়ার আই ক্যান বাই সাম ব্ল্যাক পেয়ার অফ শুজ, তো এটা লিখে যখন আপনি যখন টপ রেজাল্টগুলো পাবেন, তো যে ফার্স্ট পজিশন থাকে তার ব্লগে যখন ঢোকেন, তখন কি সেই ওয়েবসাইটটাকে আপনি অ্যাওয়্যার করতেছেন না, ওই মানুষটাকে আপনি অ্যাওয়্যার করতেছেন না ওই ব্লগ আর্টিকেলসের মাধ্যম দিয়ে, ওটা দ্বারা। সে এটা 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 একটা ওয়ে। তারপরে পডকাস্ট, মানে শুধু ভয়েস, যেমন এফএম রেডিও করে না, ভয়েস করে না, ওইখানে আপনি দেখবেন অ্যাড চলে, রেডিও ফুর্তি বা রেডিও পিপলস রেডিও, ওইখানে কিন্তু তারা কী করে অ্যাকচুয়ালি ভয়েসেই, আগে তো ভয়েসে হতো, এখন যদিও ফেসবুক লাইভ করে তারা, হ্যাঁ। তো এটা হচ্ছে ভয়েস দ্বারা আপনি পডকাস্ট করতে পারেন। তারপর দেখেন এখানে কী কী চ্যানেল মার্কেটিং করা যায়, ভিডিও মার্কেটিং করা যায়, সেটা আপনি ইউটিউব পাবলিশ করতে পারেন, সোশ্যাল মিডিয়া জায়গাগুলো পাবলিশ করতে পারেন, ইমেজ দ্বারা পাবলিশ করতে পারেন। সো মোট কথা বিভিন্ন কন্টেন্টের দ্বারা আপনি কী করতে হবে, তাদেরকে অ্যাওয়ার করতে হবে। ইউ হ্যাভ টু মেক দেম অ্যাওয়ার, বাট গিভিং দেম সাম স্মল অফার, অথবা এমন কিছু অ্যাড কপি যেটা তাদেরকে অ্যাট্রাক্ট করে অ্যাওয়ার করতে, মাইন্ডেড অ্যাট্রাক্ট করে অ্যাওয়ার করতে। এই জন্য আমি প্রথমে বলেছিলাম ফেসবুকের ফানেল হয় তিনটা। একটা হচ্ছে কি, প্রথমে কি হয়, অ্যাওয়ারনেস, কনসিডারেশন, কনভার্সন। ফেসবুকের ফানেল এই তিনটাই হয়, অ্যাওয়ারনেস, কনসিডারেশন, কনভার্সন, ঠিক আছে। তো অ্যাওয়ারনেস বিষয়টা হচ্ছে আপনি মানুষকে অ্যাওয়ার করবেন, আর কনসিডার মানে হচ্ছে যারা আপনার পোস্টে এঙ্গেজ করবে বা যারা অ্যাকশন নিতে চাচ্ছে, দে ওয়ান্ট টু টেক অ্যান অ্যাকশন। অ্যাকশন মানে কি, এখানে একটা বোতল আছে, আমি চাচ্ছি এই বোতলটাকে আমার এই মাথায় উঠাবো সাপোজ, ফাইন। সো এই যে কী করলাম, একটা অ্যাকশন নিলাম, অ্যাকশন টেকার, হ্যাঁ। তো যারা কোর্স পারচেস করে বা যে কোনো কিছু পারচেস করে, তাদেরকে বলা হয় ডিজিটাল মার্কেটিংয়ে দে আর অ্যাকশন টেকার্স। সো আপনাকে অ্যাওয়ার্ড করে তাদেরকে অ্যাকশন মানে টেকিং করতে হবে, মানে তখন তাদেরকে আপনাকে এই এঙ্গেজমেন্ট স্টেজে নিয়ে যেতে হবে। যখন আপনি এঙ্গেজমেন্ট স্টেজ মানে হয় কি, যে আইদার আপনার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবে, বা আপনার এটাকে শেয়ার করবে, এটাকে লাইক করবে, বা এটা নিয়ে তারা গবেষণা করবে, তখনই তারা এঙ্গেজ করবে আপনার কন্টেন্টের সাথে। দ্যাট মিনস তারা আপনার মোটামুটি আপনার ব্র্যান্ড সম্বন্ধে জানে, তাই তো, ব্র্যান্ড সম্বন্ধে জানে। আর এখানে আমরা একটা ফানেল ক্রিয়েট করতে পারি। কী ধরনের ফানেল ক্রিয়েট করতে পারি, আপনি এইসব মানুষগুলোকে আপনি একটা জায়গায় নিয়ে আসেন, যেমন বলছিলাম গ্রুপ মার্কেটিং। যেমন দেখেন আমাদের ফেসবুক পেজে লাইক এবং ফলোয়ার আছে, তো একটা মানুষ যখন লাইক দেয় বা ফলোয়ার দেয় কোনো পেজে, সাধারণত কী হয়, তারা কিন্তু আপনার একটা ধরা অডিয়েন্স থাকে। কেন ধরা অডিয়েন্স, যখন লাইক বা আপনার ফলো করতেছে আপনাকে, তখন আপনি যখন কোনো না কোনো কন্টেন্ট পোস্ট দেন, তখন কিন্তু তাদের কাছে পোস্টটা অটোমেটিক্যালি চলে যায় তাদের নোটিফিকেশনে, তখন তারা কিন্তু আপনার পোস্টটা দেখে। দ্যাট মিনস আপনি কিন্তু একটা ছাক্কা কাস্টমার পাচ্ছেন। আবার দেখেন আমরা 3 ফেজ একাডেমি একটা গ্রুপ বড় করতেছি, 3 ফেজের গ্রুপ বড় করতেছি, এখানে 5000 মেম্বার আছে। তো আমি যখন একটা পোস্ট দিব, এটা কিন্তু অটোমেটিক্যালি কি চলে যাবে, অটোমেটিক্যালি 5000 মানুষের কাছে পৌঁছায় যাবে। কারণ কি, আমার 5000 মানুষ আছে, 5000 গ্রুপ মেম্বার আছে, ধরা অডিয়েন্স। তো আপনাকে কিন্তু বিভিন্ন টাকা পয়সা খরচ করে আপনি যাই করেন না কেন, মানুষগুলোকে ধরে রাখতে হবে। আপনি যদি ধরে না রাখতে পারেন, দ্যাট মিনস হোয়াট, ইউ আর নট গেটিং, কি আপনি সারা জীবন টাকা খরচ করে যাবেন, বাট আলটিমেটলি অতগুলো মানুষের কাছে পৌঁছানো যাবে না। সো এর জন্য এই কাস্টমার ভ্যালু জার্নি, এই আনহ্যাপি কাস্টমারকে আপনাকে কী করতে হবে, অ্যাওয়ার করতে হবে। অ্যাওয়ার করার পরে তখন তাদেরকে এঙ্গেজ করাবেন। তো এঙ্গেজ কীভাবে করানো যেতে পারে, এঙ্গেজ করানো যেতে পারে দেখেন, আপনি এই সেম মানে ফর্মুলা অ্যাপ্লাই করতে পারেন, বাট হচ্ছে তাদেরকে অ্যাওয়ার করার জন্য যে ধরনের কন্টেন্ট আপনি বানিয়েছিলেন, সেই ধরনের কন্টেন্ট আপনি বানাবেন না এখানে। কেন বানাবেন না, এখানে এমন কিছু কন্টেন্ট বা ডিসকাউন্টেড অফার দিবেন আপনি, যেটা তাদেরকে অ্যাকশন টেক করতে সাহায্য করে। কীরকম, এখানে আপনি বললেন যদি আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান এই অ্যাওয়ার্ড স্টেজে, তাহলে আপনি আমাদের গ্রুপে জয়েন করতে পারেন, এখানে আপনার জন্য স্কলারশিপের ব্যবস্থা আছে, মানুষ দেখলো ফাইন। অ্যাওয়ারনেস স্টেজের জন্য আপনাকে কি বলা হলো, যদি আপনি স্কলারশিপ করতে চান, তাহলে আপনি কি করেন, গ্রুপের মেম্বার বাড়ান, এঙ্গেজ করাচ্ছি, গ্রুপের মেম্বার বাড়ানো। ইতিমধ্যে দেখেন আমাদের কিন্তু অলরেডি মোটামুটি 2200 মতন মেম্বার ছিল। যখন আমি একটা অফার ক্রিয়েট করি যে আপনারা যারা টপ মেম্বার যারা অ্যাড হবেন, তাদেরকে আমি একটা স্কলারশিপ কোর্স দিব, একটা প্রিমিয়াম কোর্স দিব, তখন কিন্তু তারা বেশি এঙ্গেজমেন্ট করা শুরু করে দিচ্ছে, তাই না। তো এঙ্গেজমেন্ট করানোর পর তাদেরকে আমি কী করতেছি, তাদেরকে আমি সাবস্ক্রাইব করাচ্ছি। সাবস্ক্রাইব মানে কি, ওই যে গ্রুপে ঢুকাচ্ছি। সাবস্ক্রাইব মানে কিন্তু ওইটাই যে আইদার আপনি কোনো না কোনো ইনফরমেশন নেবেন তাদেরকে রিচ আউট করার জন্য, আইদার হতে পারে আপনি একটা মানুষকে গ্রুপে ঢুকান, আইদার তাদের ইমেল কালেক্ট করেন, আমি ইমেল নিয়ে কিন্তু অনেক বিস্তারিত কথা বলেছিলাম গত ক্লাসে, ঠিক আছে। আইদার আপনি তাদের ফেসবুক প্রোফাইল কালেক্ট করেন, হোয়াট এভার ইট ইজ, ঠিক আছে। আপনি তাদেরকে কী করছেন, সাবস্ক্রাইব করতে বাধ্য করছেন, মানে তাদেরকে অ্যাকশন নেওয়ার জন্য বাধ্য করছেন। আমি এদেরকে কী করলাম, কী ধরনের অ্যাকশন নিতে বাধ্য করছি, তাদেরকে বললাম তুমি গ্রুপ মেম্বার জয়েন করো,
ঠিক আছে? বা আমি এখানে এমন কিছু কন্টেন্ট দিলাম যে বললাম যে ভাই আপনার যদি ফ্রিল্যান্স শিখতে ইচ্ছা করে আপনি আমাদের গ্রুপে জয়েন করতে পারেন। সে জয়েন করলো, জয়েন করার পর বলছে যেহেতু আপনি আমার এই গ্রুপে আসছেন তা আপনার জন্য যে কোনো কোর্স 50% অফ। তখন তারা কি করবে? তাই তো, যে নর্মাল যে মানুষটা গ্রুপে আসে নাই তাকে তুমি অফার দিব না, তো যে অনলি গ্রুপে ঢুকছে তার জন্য 50% অফ। তাকে কি করলাম, একটা অফার দিলাম, সেটা কি করলো, সাবস্ক্রাইব করলো, মানে দ্যাট মিনস তারা একটা অ্যাকশন টেকিং করলো, দেখি বিকাম সাবস্ক্রাইব। তো যখন আমি অ্যাকশন টেকিং করবো তার নাম, ফোন নাম্বার ইত্যাদি ইত্যাদি সব কিছু আমি রেখে দেবো আমার কাছে, যাতে করে তাকে আমি রিচ আউট করতে পারি। যদি তাকে আমি রিচ আউট না করতে পারি তাহলে কি হবে, তাকে আমি একটা ভালো স্যাটিসফাইড কাস্টমার বানাতে পারবো না। ফর এক্সাম্পল দেখেন, যে মানুষটা মোটামুটি আমার সম্বন্ধে জানে, আমি তো তার সম্বন্ধে জানি না, ভালো কথা বলছি না। তো গ্রুপে তো আমার প্রায় 5000-এর উপর মানুষ আছে, আমি কি সবাইকে চিনি? কি মনে হয়? চিনি না। কিন্তু আপনারা যারা 53 মানুষজন আছে আমি আপনার সবাইকে চিনি। কীভাবে চিনলাম? বিকজ আপনারা অ্যাকশন টেকিং করছেন, আমার কোর্সে জয়েন হয়েছেন, আমি আপনাদের নাম জানি, আমি আপনাদের সাথে ক্লাস করতেছি, ক্লাস নিচ্ছি, আপনাদের ইমেল আছে, আপনাদের ফোন নাম্বার আছে, আপনাদের সব আছে, দ্যাট মিনস আই এম ক্লোজ টু ইউ। তাহলে আপনাকে যদি আমি ঠিকভাবে মোটিভেট করি তাহলে আপনারা কি আমার কথা ছড়াবেন না? অবশ্যই ছড়াবেন, কারণ আপনার বেনিফিট পাইছেন আমার দ্বারা। ইজ ইট ট্রু? কথাটা ভালো মতন বুঝেন। ওয়েন ইউ গেট অ্যাকচুয়ালি বেনিফিট ফ্রম কোনো প্রোডাক্ট বা সার্ভিস থেকে আপনার মুখ থেকে অটোমেটিকলি বের হয়। কীরকম? আমার কাছে গত ক্লাসে খুব মানে কালকে একটা পোস্ট দেখলাম, একজন মানুষ লিখছে যে চমক বিশ্বাস ইজ এভরিওয়্যার, মানে ডিজিটাল মার্কেটিংয়ের যে সেক্টরে যায় খালি আমার নাম দেখে। ইভেন আপনি বিশ্বাস করতে পারবেন না, আজকে একটা অনেক বড় গ্রুপে মানে যে লিখছে যে কি ডিজিটাল মার্কেটিং কোথায় শেখা যায়। তো আমি দেখলাম প্রায় 2 থেকে 3টা মানুষ আমার নাম নিছে। আমি কি তাদেরকে টাকা দিয়েছি নেওয়ার জন্য? দিই নেই। তারা কেন আমার নাম বলছে? বিকজ আমি তাদেরকে একসময় হেল্প করছিলাম অনেক বেশি করে, দে আর মোটিভেটেড আমার দ্বারা, তারা আমার কাছ থেকে উপকার পাইছে, দ্যাটস ওয়াই দে আর টেলিং মাই নেম, ইজন্ট ইট? আর যখন একটা মানুষকে মেনশন দেওয়া হয় তখন কিন্তু ওই মেনশনটা অনেক বেশি মানুষের চোখে পড়ে। সেটা আগে আমি ফেসবুকে মেনশন কথা বলতেছি না, এটা যে কোনো জায়গায় মেনশন হতে পারে। যদি আজকে আমাকে প্রধানমন্ত্রী ডেকে নিয়ে বলে বাংলাদেশের শ্রেষ্ঠ ডিজিটাল মার্কেটিং মানে মার্কেটার করে চমক বিশ্বাস, তাহলে আমাকে সে মেনশন করলো না? তো ওরকম একটা পাওয়ারফুল ব্যক্তির কাছে যদি মেনশন পাই, দ্যাট মিনস কি আমার নামটা আরও বেশি ছড়া যাবে। তো আপনি তো এটা একদিনে পাবেন না, আপনাকে একটা ফ্যান বেস ক্রিয়েট করতে হবে, আপনাকে অডিয়েন্স রাখতে হবে। মার্কেটিং ইজ অল অ্যাবাউট গেটিং অডিয়েন্স থ্রু দ্য রাইট চ্যানেলস। তখনই অ্যাট্রিবিউশন মডেলিংটা চলে আসে। আমি আপনাদের অ্যাট্রিবিউশন মডেলিংটা বুঝেছিলাম যে বিভিন্ন ধরনের আপনার চ্যানেলসগুলোর মাধ্যম দিয়ে কোন চ্যানেলস আপনি বেশি বেশি আপনি মানে অডিয়েন্স গ্যাদার করতে পারছেন, ওই চ্যানেলসগুলোতে বেশি বেশি টাকা লাগাবেন, আর বাকিগুলো লাগাবেন তা না, ওইখান থেকে অডিয়েন্স পাচ্ছেন, ওগুলোকে আপনি বাজেটিং করে দেবেন। আমাদের কিন্তু ওই সেকশনটা আছে যে হাউ টু বাজেট, এই লাস্টে দেখবেন যে বাজেটিং পুরো একটা কথা আছে, ঠিক আছে? ওকে ফাইন। তো আমি আপনাদেরকে সাবস্ক্রাইব করতে বাধ্য করলাম। তো ওয়েন আমি আপনাকে সাবস্ক্রাইব করতে বাধ্য করলাম, যখন আমি আমার এখানে আসলেন, তখন আপনি কি কনভার্ট হয়েছেন? কিসে কনভার্ট হয়েছেন? আমার এই কোর্সটা কিনছেন আপনারা এই কোর্সটা কিনছেন, দ্যাট মিনস একটা স্মল পারচেস আপনারা করছেন আমার কাছে। ওকে ফাইন। তো একটা স্মল অফার যখন পারচেস করছেন, ঠিক আছে, তো আমি এটা বুঝছি আমার ওয়েতে, বাট ডিজিটাল মার্কেটিংয়ে এভাবে কাজ করে না। ডিজিটাল মার্কেটিং কাজ করে কীভাবে? আপনি এই জায়গাটা আপনি কী করতে পারেন, বিভিন্ন অ্যাড রান করতে পারেন, বা আপনি মানে ধরেন যত মিডিয়া মানে লিঙ্কডইন মার্কেটিং বলেন, এসইও বলেন, এসইএম বলেন, সব জায়গা থেকে আপনি ডিজিটাল মার্কেটিং করতে পারেন। করার পর ওইখান থেকে আপনি মানুষগুলোকে গ্যাদার করেন, তখন গ্যাদার করার পর তখন তারা আপনার পোস্ট যখন এঙ্গেজমেন্ট বাড়ানোর পরে তখন তারা আপনি কী করেন, একটা লিড ম্যাগনেট কালেক্ট করতে পারি, অথবা একটা ইভেন্ট ক্রিয়েট করতে পারি। ফেসবুকে যেমন ইভেন্ট ক্রিয়েট করে, যেমন আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার এখানে আসলে আমার ওয়েবসাইটে যদি কেউ আসার পর তার যদি ভালো লাগে, এখানে একটা পপ আপ ডিসপ্লে উঠে আসে, যেটা কি একটা লিড ম্যাগনেট। আর দেখি একটা মিনিট, দেখি ছোটো করে নেই, বেশি বড় হয়ে গেছে। ওকে, একটা লিড ম্যাগনেট। হ্যাঁ, তো আমি এখান থেকে লিড ম্যাগনেট যখন দিব, সেই ইমেলটা দিবে, তখন আমি তার ইমেলটা পেয়ে গেলাম, তখন কিন্তু তাকে আমি খুব ইজিলি রিচ আউট করতে পারবো। হ্যাঁ, এটাকে রিচ আউট ক্যাম্পেইনও বলা হয়। তো এই যে রিচ আউট আমি তাদেরকে করতে পারলাম, তখন তাদেরকে আমি সাবস্ক্রাইব স্টেজে নিয়ে গেলাম। এখন তাদেরকে আমি আরও বড় বড় অফার দিতে পারি। তো ভালো করছো, তুমি আমাকে চিন্তা না, বাট তুমি যেহেতু তোমার ইমেলটা দিচ্ছ, আমি খুব খুশি যে তুমি একটা অ্যাকশন নিছো। তাহলে আমি এটা সবার জন্য বলবো না, মাত্র 100 জন মানুষের জন্য আমি একটা অফার দিতে চাচ্ছি। সে অফারটা হচ্ছে, কাউকে বলো না আবার, হ্যাঁ, অফারটা হচ্ছে তোমার জন্য অনলি 40% ডিসকাউন্ট আছে, কোথাও পাবো না। একটা কুপন কোড দিয়ে দিব, তুমি একটা 40% ডিসকাউন্ট পেয়ে যাবা, এবং এই কুপন কোডটা তোমার জন্য চলবে। যখন তাদেরকে আমি ইমেল করে এভাবে রিচ আউট করবো, বা তাদেরকে গ্রুপের মধ্যে, বা মানে সেটা ইমেল মার্কেটিং হোক, গ্রুপ মার্কেটিং হোক, হোয়াটএভার মার্কেটিং, যে চ্যানেলই হোক না কেন, তখন কী হবে, ওই অডিয়েন্সটা নিজেকে স্পেশাল ভাববে, ঠিক কি না? একটা অডিয়েন্স যদি নিজেকে স্পেশাল ভাবে, তখন সে তার কি পারচেস করার ইন্টেন্টটা কি বাড়ে না কমে? কি মনে হয়? এনিওয়ান? শিওর বাড়বে। একটা অডিয়েন্সকে যে আপনি, একটা কাস্টমারকে যে আপনি স্পেশাল ভাবেন, তার জন্য আপনার নিশ্চয়ই একটা ডিজিটাল মার্কেটিং প্ল্যান এবং এক্সিকিউশন দরকার। আপনি তো এমনি কোনো ব্লগ পোস্ট দিলে তো হবে না, হবে, বা শুধু মানে একটা কথা বললে বা কোনো অফার দিলে তো হবে না।
আপনাকে তাকে ফিল স্পেশাল করতে হবে, যেটা আমি আপনাদের সাথে করি। আমার সাথে ক্লাস করার কোনো সময় মনে হয়েছে আমি আপনার সাথে নেগলেক্ট করতেছি, আপনার কেউ আমাকে সাপোর্ট পান নাই, এরকম হয়েছে কোনো সময়? কোনো কথা বললে সেটা আমি উত্তর দিই নাই, এখনো পর্যন্ত হয়েছে? হয় নাই। আমি আপনাকে যেভাবে ট্রিট করি ডেফিনেটলি ইটস ট্রু, 100% ট্রু। অন্যান্য মানুষের কাছ থেকে আমি আপনাদেরকে বেশি নজর দিয়ে দেখি, বেশি আদর দিয়ে দেখি, কারণ ইউ ওয়াজ এ স্পেশাল, আপনাকে স্পেশাল মনে করায়। দ্যাট মিনস এই না যে আমি আপনাদের সাথে মার্কেটিং বা চিট করতেছি। গিভিং ভ্যালু, এক্সচেঞ্জ অফ ভ্যালু, আমি এক্সচেঞ্জ করতেছি ভ্যালু, বিকজ আপনারা আমাকে এখানে একটা প্রফিট দিয়েছেন ছোটোখাটো, আপনারা এখানে একটা আমার এই কোর্সে এনরোল করছেন, দ্যাট মিনস আমি বেনিফিটেড, তাই আপনাদেরকে আমাকে বেনিফিট করতে হবে। বাট আমি আপনাদেরকে এমনভাবে বেনিফিট করবো যাতে করে আপনারা যে মানে কোর্সের টাকাটা দিয়েছেন, মানে সোজা বাংলা কথা, তার থেকেও আরও বেশি গুণে আমি আপনাদেরকে কি ইন্সপায়ার করবো, মোটিভেটেড করবো, আপনাদেরকে কাজ শেখাবো, যাতে করে আপনারা এই কোর্সের টাকা আপনার কাছে কিছুই মনে না হয়। এটা হচ্ছে একটা সিম্পল ব্যাপার, এটা আমি আমার নিজে এক্সাম্পল আপনাকে দেখালাম। প্রত্যেকটা মার্কেটিং ভ্যালু জার্নিতে আপনি এই কাজ করবেন যে কাস্টমার আপনাকে যে টাকা দিবে তার থেকে বেশি আপনি ফিল করাবেন যে মাত্র তুমি এই টাকা দিচ্ছ, বাট তুমি নিজেও জানতেছো না হোয়াট ইউ আর গেটিং। তখন সে নিজেকে স্পেশাল হবে, আরে ভাই কি পেলাম আমি। তো মেক দেম স্পেশাল, তাহলে কি হবে, ওটাই হবে তার সব থেকে বড় হাতিয়ার। তখন সে আরও অনেকে রেকমেন্ড করবে, এই জায়গায় দেখো, এই জায়গায় আসো, এখানে মানে খুব এমন এমন জিনিস চলতেছে যেটা তুমি কোথাও পাবো না পৃথিবীর। মেক দেম স্পেশাল। একটা কথা আছে, বি দ্য অনলি ওয়ান অর দ্য নাম্বার ওয়ান। কি বললাম? বি দ্য অনলি ওয়ান অর দি নাম্বার ওয়ান। হয় তুমি শ্রেষ্ঠ হও অথবা সবার মধ্যে ফার্স্ট হও। যদি এরকম মোটিভ নিয়ে থাকতে পারেন বা আপনি আপনার কাস্টমারকে দিতে পারেন, দ্যাট দেয়ার বি হাই কনভার্সন রেট, তখন আপনার সেলস প্রফিট বেড়ে যাবে। ঠিক আছে? এখন বুঝতেছেন যে মার্কেটিং ইজ অল অ্যাবাউট ক্রিয়েটিং রিলেশনশিপস অ্যান্ড এক্সচেঞ্জিং অফ ভ্যালুজ। ঠিক আছে? এটা হচ্ছে মার্কেটিং, নট গেটিং সেলস। সেলস অটো জেনারেট হবে, মানি অটো জেনারেট হবে। ক্লিয়ার? ওকে। সো তারপর দেখেন আমাদের পরের পার্টটা দেখি। হ্যাঁ, এই যে তাদেরকে একটা স্মল পারচেস করাইছেন, এক্সাইটমেন্ট স্টেজটা কোথায়? আচ্ছা, যেমন আমাদের মিথিল আপু বললো যে ভাইয়া আপনি কি সবাইকে নিয়ে একটা মিট আপ করবেন কিনা? দ্যাটস রাইট, মিট আপ করুন, লেটস ডু আ মিট আপ, চলেন গাইস চলেন, দেখা হবে, ওয়ার্কশপ হবে, এভরিথিং উইল বি অসাম। কি এক্সাইটমেন্ট কাজ করতেছে? এক্সাইটমেন্ট কাজ করে? কি বলতেছি, আর ইউ গেটিং এক্সাইটেড? যখন একটা মিটিংয়ের প্রশ্ন আসে, দেখা করার প্রশ্ন আসে, কি এক্সাইটেড লাগে না? একটা বড় যখন ইভেন্ট আসে কি মনে করেন, চলেন আজকে বাংলাদেশ ম্যাচ দেখতে যাবো, চলেন, কেমন লাগবে সবাই মিলে, আজকে আমি ট্রিট দিব, কেমন লাগবে বলেন? এক্সাইটেড? এক্স্যাক্টলি এক্সাইটেড। বাট বিষয় হচ্ছে যে ইউ আর গেটিং এক্সাইটেড, দ্যাট মিনস ইউ আর স্টেইং উইথ মি, আই এম গেটিং দ্য অডিয়েন্সেস, এন্ড ওই সময়টা তাওয়া গরম থাকতে থাকতে আই ক্যান মোটিভেট ইউ সেলফ। মানে কি করতে পারি, আপনাকে যখন আপনার সাথে দেখা করবো, আপনাকে যখন কোনো একটা অফার দেবো, একটা ইভেন্টে ডাকবো, একটা বড় হাই লেভেল ইভেন্টে ডাকবো, আপনি অবশ্যই মোটিভেট হবেন, আপনাকে নিজেকে স্পেশাল না, আপনি মনে করবেন যে ভাই আমি যে কই আইছি আমি নিজেও জানি না, এই তো অনেক জোস একটা ব্যাপার। ঠিক আছে? এক্সাইটমেন্ট ইজ কিপ দেম এক্সাইটিং রাখেন। কাস্টমারকে অলওয়েজ এক্সাইটেড রাখতে হবে, তাই বলে মাথা গরম করেন। এক্সাইটমেন্ট মানে কিন্তু অনেক কিছু আছে, তাদেরকে অলওয়েজ পুশ করেন, হ্যাপি ভাই তুমি তোমার জন্য এটা, খালি তোমার জন্য, তোমার ফ্রি লাগবে, নাও ফ্রি নাও, সমস্যা নেই, বাট গেট অডিয়েন্স, ট্রাই টু গেট অডিয়েন্স। ঠিক আছে? দিস ইজ নট লাইক দ্যাট। এটা কিন্তু দেখেন আমি কি করি, আমি এই যে আমার লেভেল 2 অ্যাকাউন্ট সেলার হয়ে গেছে, বাট আমি কীভাবে জাস্ট 2 মাসের মধ্যে আমি মানে $1000 প্লাস ইনকাম করছি। ডিউ নো দ্য সিক্রেট? দ্য সিক্রেট ইজ যখন আমার কোনো ক্লায়েন্ট বলে যে আমি এই বিষয়ে কিছু বুঝি না, হেল্প করবা, আমি তখন তাকে বলি যে আমি শুধু আপনাকে হেল্প করবো না, আমি আপনাকে নিয়ে গুগল মিটে মিটিং করবো এবং দেখাই দিব কীভাবে করতে হয়, যাতে করে পরের দিন আপনার কোনো ফ্রিল্যান্সার দরকার না হয়। এখন বলতে পারেন দাদা আপনি তো নিজে নিজে প্রবলেম আছেন, সে তো আপনার কাছে আর আসবে না, কে বলছে? শিখাইলে কি সব শিখে যায়? এক্সপিরিয়েন্সের ব্যাপার না? বুঝতে পারছেন হোয়াট আই এম ট্রাইং টু সে? তখন তাকে আমি অফার করি, তোমাকে আমি শিখাই দিব, আমি যা করি তোমাকে শিখাই দিব, কিন্তু সেই ব্যক্তি শিখলেও সে ক্যাম্পেইন রান করতে পারবে না, কারণ কি চমক বিশ্বাস যেটা ক্যাম্পেইন রান করে গেছে সেটা তো সে পারবে না। তো সে আমাকে বলে তুমিই করো ভাই, আমি দেখি। এইভাবে করে মাল্টিপল 10টা অর্ডার আমি নেই ফাইবার থেকে উইদিন 3 days। দ্যাটস দ্য সিক্রেট। আর এই জন্য আমি সফল হয়েছি, মানে সাকসেস গেইন করতে পারছি। ডু ইউ গেট দ্য পয়েন্ট? কিপ দেম এক্সাইটিং। এইভাবে করে আপনি যখন রিলেশন বিল্ড করবেন, এভরিথিং ক্যান বি ফাইন। এই জন্য আমার 3টা পার্মানেন্ট ক্লায়েন্ট আছে, আমার ফাইবার লাগে না ভাই। আই হ্যাভ ক্লায়েন্টস, তার প্রত্যেক মাসে আমাকে কি $100-150 অর্ডার করে, তাদের খালি ওয়েবসাইটগুলো মনিটর করার জন্য। ঠিক আছে? সো ওয়েন এভার আই ডু দিস, আমি যখন এগুলো করি তখনই কি হয়, আমার প্রচুর ফ্যান বেস ক্রিয়েট হয়ে থাকে। ঠিক আছে? ফাইন। ওকে। সো এক্সাইটমেন্ট স্টেজের পরে যখন আমি আপনাকে এক্সাইটমেন্ট স্টেজে নিয়ে যাবো, তখন আপনি যখন স্পেশাল ভাবে শুরু করবেন, তখন আপনাকে ওই তাওয়া গরম থাকতে থাকতেই একটা কি করবো, একটা অন্য একটা চুটকি বাজাই দেবো। কীরকম? যে তখন বলবো যে আমাদের একটা লাইফ টাইম মেম্বারশিপ আছে, লাইক ধরেন 3 Phase একাডেমি, আপনারা যারা এখানে আছেন আপনাদের জন্য একটা অফার দিই। আপনারা যেহেতু আমার এখানে প্রিমিয়াম কোর্স ভর্তি হয়েছেন, আপনারা নেক্সট টাইম যদি কোনো কোর্স করতে চান, তাহলে ইনস্টেড অফ গিভিং 4000 টাকা, আপনারা অনলি 2000 টাকা দিয়ে করতে পারবেন। এটা কি আপনাদের জন্য ভালো একটা অফার আর নট? হোয়াট ডু থিঙ্ক?
হোয়াট ডু থিংক? জি স্যার। দ্যাট মিন্স কি আপনাকে এই একটা জায়গা থেকে আপনাকে কি করলাম, অ্যাসেন্ড করলাম, মানে তুলে দিলাম, উপরের দিকে উঠাই দিলাম। ঠিক আছে, ইউ আর ডুইং গ্রেট। কারণ আপনি আমাদেরকে এই 4,000 টাকা দিচ্ছেন না, আপনি প্রফিটের জন্য চিন্তা করছেন না, আপনি চিন্তা করছেন কীভাবে আপনার স্টুডেন্টকে সার্ভিস দেওয়া যায়, কীভাবে স্টুডেন্টকে আপনি মোটিভেট করতে পারেন। দ্যাট ইজ দ্য থিং, দ্যাট ইজ দ্য থিং। এটাকে বলা হয় অ্যাসেন্ড স্টেজ। ইউ ক্যান সি এই স্টেজটাকে বলা হয় অ্যাসেন্ড স্টেজ। এটাকে বলা হয় কি জানেন, ল্যাডার, দি ল্যাডার। এই স্টেজটাকে সব থেকে ক্রুশিয়াল পয়েন্ট, রিমেম্বার, এখান থেকে যদি ট্রাফিক ছুটে যায় আপনি ইউ আর নট গোয়িং টু গেট ব্যাক, মাইন্ড ইট। আর এখানেই সব থেকে বেশি স্ক্যান্ডালটা ছড়ায়। সো তাদেরকে অফারটা করবেন, বাট এমনভাবে অফারটা করবেন যাতে করে তারা না ছড়ে এবং আপনার যাতে লস না হয়। বিকজ এত অফার দিতে যদি আপনি ক্যালকুলেট করেন আপনার কোনো প্রফিট হচ্ছে না, তাহলে কিন্তু খবরদার ডোন্ট ডু ইট, ডু ইট ইন আ মার্জিনাল ওয়ে, ডু ইট ইন আ মার্জিনাল ওয়ে। সো তাদেরকে একটা ভ্যালু ক্রিয়েট করবেন, তখন দিবেন, তারা যখন নিজেকে আরও বেশি স্পেশাল ফিল করে। আবার এটা ভাবেন না এত স্পেশালিটি করছেন সে আবার মনে করেন যে আপনার গ্রুপ থেকে বাইরে যাবে, ওরকম না। অ্যাডভোকেট দেন, তাদেরকে নিয়ে কি করেন, মিটিং করেন, রিকারিং মিটিং করেন, কিপ দেম মোটিভেটিং, সাজেশন দেন। তখন বলবেন তোমার জন্য একটা শেষ অফার, এই অফারটা কারোর জন্য না, তোমার থ্রুতে যদি কোনো মানুষ আমাদের কোর্সে জয়েন করে ইউ উইল বি গেটিং 1,000 পার স্টুডেন্ট। তা তুমি যদি 10টা স্টুডেন্ট ম্যানেজ করে দিতে পারো ইউ আর অ্যাকচুয়ালি গেটিং 10,000 টাকা। গেট দ্য পয়েন্ট? অ্যাডভোকেটিং, যখন আমি কোনো রেফারেল অ্যাডভোকেটিং করা শুরু করবো তখন কি ওটা কি আরও বেশি মোটিভেট হবে না? সে একই তো পাইছে কি, খুব কম টাকায় কোর্সে ভর্তি হয়েছে, তারপর লাইফ টাইম মেম্বারশিপ দিলেন। কি মেম্বারশিপ দিলেন? যে 50% ডিসকাউন্ট যে কোনো কোর্সে। তারপর আপনি আমার বলছেন যে আপনার যদি মানে ওই কোম্পানিতে সে যদি কোনো কন্ট্রিবিউট করে, তার দ্বারা কোনো স্টুডেন্ট ভর্তি হয়, দ্যাট হি উইল বি গেটিং 1,000 টাকা পার স্টুডেন্ট। এই যে অ্যাডভোকেটিং করলেন তাদেরকে, তখন কি সে আপনার হয়ে অন্য কারোর কাছে প্রমোট করবে কি করবে না বলেন? কি মনে হয়? অবশ্যই করুন স্যার। সবাই এগ্রি? আপনি কি কাস্টমার ভ্যালু জার্নিটা বুঝতে পারছেন? হাউ টু ক্রিয়েট আ কাস্টমার ভ্যালু জার্নি? ক্লিয়ার সবাই নাকি ঝামেলা আছে বলেন? ঠিক আছে, তো আপনি আমাকে বলেন যে যখন আপনি তখন তাকে এরকম একটা অ্যাডভোকেসি করবেন, দেন তারা নাচতে নাচতে বেরোবে যে ভাই এমন একটা কোম্পানিতে ঢুকছিলাম, এটা তো ভাই সেই। ফর এক্সাম্পল আপনারা নিজেরা কমেন্ট করছেন যে 3 Phase একাডেমির মানে টিচারগুলো শুধু টিচার না, দে আর বম্বস। অনেকেই বলছেন, আমি করতেছি না। দ্যাট মিনস ইউ আর গেটিং স্যাটিসফাইড। আমি কিন্তু আপনাদেরকে একটা ওয়ার্কশপ করাইছি, একটা ফ্রি ক্লাস করার সুযোগ দিয়েছি না বলেন? তার মানে কি আমি আপনাদের কিন্তু এক্সাইটমেন্ট স্টেজে নিয়ে গেছি, রাইট? যখন আপনাকে বললাম হঠাৎ করে একটা ফ্রি অফার আছে, তখন আপনাদের সবাই ওই ক্লাসটা করতে চলে গেছেন এবং আপনারা শিখছেন অনেক কিছু, এবং আপনারা কিন্তু ইন দ্য এন্ড হ্যাপি। আমি কিন্তু এখনো পর্যন্ত আপনি যে ফিডব্যাকটা পাইছি আপনারা কিন্তু হ্যাপি। সো আপনারা আমাকে বলেন, আপনারা নিজেরা আমাকে বলেন যে আপনি যখন কোর্সে ঢোকার আগে আপনার মোটিভ কী ছিল, এখন এই কোর্স করার পরে আমার সাথে ইন্টারাক্ট করার পরে আপনাদের এখন কেমন লাগতেছে? হোয়াট আর ইউ ফিলিং? কি মনে হয়? যদিও আমরা অনেক দূর যাইনি, তারপরে আমি বলতেছি এই যে কাস্টমার ভ্যালু জার্নিটা আপনাকে বুঝালাম, আপনি নিজেকে দিয়ে একটু বিচার করেন যে এই প্রসেসটা কি আমাদের এই 3 Phase একাডেমিতে ফলো হয়েছে কিনা। আমি যে মার্কেটিং করি সেই মার্কেটিংয়ের পুরো প্রসেসটা ফলো হয়েছে কিনা দেখেন। ঠিক আছে, এইটা যখন আমি অন্য ভ্যালুতে করবো, অন্য পার্সপেক্টিভ থেকে করবো, সেটা হতে পারে লাউ বেচেন, সবজি বেচেন, হোয়াট এভার ইউ উইশ টু সেল, জাস্ট তাদেরকে এই ফানেলের মধ্যে ফেলান। দিস ইজ দ্য মোস্ট টিপিক্যাল ফানেল অফ অল থিংস, যেটা বাংলাদেশে এইভাবে কেউ পড়ায় না। আই ক্যান বেট ইউ কে এইভাবে বাংলাদেশে এইভাবে ধরে পড়ায় না। আমি যদি এই কোর্সে বিশ্বাস করেন, আমি আপনার যে কটা ক্লাস নিয়েছি না, যদি আমি ইউটিউবে ছাড়ি দেখেন, জাস্ট উইদিন দুদিনের মধ্যে মিনি কমসে কম 10,000 ভিউ হবে। কোথাও পাবে না তো, আমি যেটুকু জানি কোথাও পাবে না, বিকজ আমি তো রেগুলার এই ডিজিটাল মার্কেটিং সেক্টরে আসি। কারণ এগুলো এত ভালো প্রিমিয়াম কোর্সের ব্যাপার স্যাপার যেগুলো আমি কখনোই ছাড়বো না, কখনোই ফ্রিতে ছাড়বো না। বাট আই গেভ দেম সাম ফ্রি থিংস অন ইউটিউব, যেটা দেখে তারা আমাকে মোটিভেট হয়েছে যে না চমকদার কাছে গেলে কিছু শেখা যাবে। দ্যাট ওয়াজ এ ফানেল। এখন দেখেন ওয়াই আই এম নট গিভিং দ্য মোর ভিডিওস। আমি কেন ইউটিউবে আমার ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি ভিডিও শেয়ার করি না? বিকজ তাদেরকে আমি ট্রাস্টে রাখি, হাঙ্গার রাখি। কারণ আমি জানি যে 6টা ভিডিও দিছি, ওই 6টা ভিডিও যে কোনো দেখলো যে কোনো মানুষ কি তাদেরকে ফিল করবে না চমক ভাই বেশ ভালো শিখায়। একটা বড় এক্সাম্পল আমি দিয়ে দিই, আমাদের ইনজাম ভাই আপনি কি আমার ইউটিউব ভিডিও দেখে দেখছেন, রাইট? সো আপনি যখন দেখছেন ইউটিউব ভিডিও, তখন কি মনে হয়েছে চমক ভাইয়ের কাছে কিছু টিপিক্যাল বা রেয়ার জিনিস শেখা যাবে যেটা অন্য কেউ দেয় নাই? এরকম কি আপনার ফিল হয়েছে? অবশ্যই আপনার ভিডিও ওই যে মার্কেটিং স্ট্র্যাটেজি যে ওই যে 3-4টা দিলেন না আমাদের, ওই জিনিসটা দেখে আমার মনে হয়েছে ইউনিক বিষয়টা। এক্স্যাক্টলি। এখন আপনি বলেন দাদা আপনার ইউটিউব দিলেন না কেন? ব্রো মানে সিস্টার্স শোনেন, সব কিছু ফ্রি তো হয় না, দেন মানুষ সার্ভাইভ করবে কীভাবে, বিজনেস গ্রো হবে কীভাবে?
তাই না? আমি আপনাদের এই প্রিমিয়াম জিনিসগুলো যেটা আপনাদের দিচ্ছি আপনাদেরকে, এগুলো যদি আমি সবাইকে দিয়ে দিই তাহলে প্রিমিয়াম জিনিসের বেহার থাকলো কোথায়? তখন তো বিজনেস হবে না, খারাপ সেন্সে নেবেন না, আপনারাও বিজনেস করবেন, আপনারাও মার্কেটিং করবেন, তো আপনাদেরকে স্ট্র্যাটেজি ফলো করতে হবে। এখানে আসছেন মানে আই এম গিভিং ইউ মাই সিক্রেটস, মাই স্ট্র্যাটেজি, হাউ টু গেট অডিয়েন্সেস। ওকে, আপনারা কি বুঝতে পারছেন কীভাবে একটা অডিয়েন্সকে কালার করা যায়, কীভাবে অডিয়েন্সকে ম্যাপিং করা যায়, কীভাবে তাদেরকে আপনার গণ্ডিতে নিয়ে এসে তাদেরকে অ্যাডভোকেট করে তাদেরকে রেভিং ফ্যান বানানো যায়। দিস ইজ অল অ্যাবাউট মার্কেটিং। ঠিক আছে, কিচ্ছু না, মাথায় খালি অডিয়েন্স ঘুরবে। আপনি খালি কি করবেন, ট্রাই টু থিঙ্ক আউট হোয়াট ইজ অডিয়েন্স, অডিয়েন্স কোথায় পাবো, অডিয়েন্স কীভাবে গ্যাদার করবো, সে হোক ফ্রিতে দেন ফ্রিতে। ইউ নিড অডিয়েন্স টু ডু মার্কেটিং। সো কিপিং অডিয়েন্স, মেক দেম হ্যাপি, অ্যান্ড তাদেরকে অ্যাডভোকেট করে আপনি যখন তাদেরকে হ্যাপি করতে পারবেন তখন দেখবেন আপনার বিজনেস সেল স্কাই রকেট হয়ে যাবে। ডু ইউ নো হোয়াট ইজ স্কাই রকেট? 1 গুণ 2 গুণ 4 গুণ 8 গুণ 16 গুণ 32 গুণ এইভাবে করে সেলস বাড়তে থাকে। ঠিক আছে, এটাই হচ্ছে মার্কেটিংয়ের ফান্ডামেন্টালস। সো আশা করি বুঝতে পারছেন কীভাবে কাস্টমার ভ্যালু জার্নি কাজ করে। এই কাস্টমার পুরো ভ্যালু জার্নি আমরা কী করবো এখন ইমপ্লিমেন্ট করবো। সো আজকে আমাদের যে পরের টপিকটা হবে সেটা হচ্ছে এসইও। আমরা প্রথমে অর্গানিক মার্কেটিং শিখবো। ঠিক আছে, এইভাবে মোটামুটি আপনি যদি অ্যাপ্লাই করতে পারেন এবং কনসেপ্ট ক্লিয়ার হয়ে থাকে, দেন ট্রাস্ট মি গাইজ, অডিয়েন্স গ্যাদার করা ইজ নট মানে খুব কঠিন একটা কাজ, খুবই সিম্পল একটা কাজ। জাস্ট ইউনিট ব্রেইনস টু থিঙ্ক। আপনাকে অলওয়েজ চিন্তা করতে হবে, স্ট্র্যাটেজিক হতে হবে। আমাদের যে পীযুষ দাদা যে আজকে গুগলে চাকরি করে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসাবে, সো সে কীভাবে গুগল চান্স পাইছে? বিকজ হি গেভ আ লট অফ প্রবলেম সলভিং আইডিয়াস। ঠিক আছে, যত বেশি প্রবলেম সলভিং আইডিয়াস দেবেন, এখন বলে স্যার এইসব আমাদের ফ্রিল্যান্সিং কাজে কীভাবে হেল্প করবে বলেন 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 বলেন। এই যে আপনাদের শিখালাম কয়েকদিন 5 দিন ধরে, এত মোটিভেট করলাম, এগুলো আপনাদের ফ্রিল্যান্সিং কাজে কীভাবে হেল্প করতে পারে? দেখি কারো আইডিয়া শুনি। দাদা আপনার কাছে আমি একজন ক্লায়েন্ট, আবার আমি যার জন্য কাজ করব সে আমার কাছে একজন ক্লায়েন্ট। আপনি যদি আমাকে কনভিন্স করতে পারেন আপনার এই স্ট্র্যাটেজি ফলো করে, আমি আমার ক্লায়েন্টকে কনভিন্স করতে পারবো। এক্স্যাক্টলি। আর ওই তো মোট কথা যে মার্কেট প্লেসে কাজ করেন, যেটাই করেন, সবাইকে মনে রাখবেন ক্লায়েন্টটা, মনে রাখবেন অডিয়েন্স। দে আর ইয়োর অডিয়েন্সেস। সো অডিয়েন্সকে মোটিভেট করতে হবে, তাদেরকে অফার ক্রিয়েট করতে হবে। তারা আপনাকে পে করবে কি? আপনি তাদেরকে উল্টা দেখাবেন। পে করতে বাধ্য হবে না মানে? অফকোর্স বাধ্য হবে। মানে কীভাবে একটা ক্লায়েন্টকে যেই কাজ আমি দিতাম মানে $15, সেই কাজ আমি কীভাবে $100 করি? আমি বুঝতে পারছি। $5 অর্ডার নেবেন, $5 গিগের মতো রাখবেন, ডোন্ট ওয়ারি। তাকে এমন কিছু বলেন যে সে সাথে মনে করে যে এই $5 তো কিছুই হবে না, আমার $100 লাগবে। ভাই ভাই তুমি $100 কাজটা করবো, তোমার কিন্তু রাজি আছি, তুমি আমার এটা ফিক্স করে দাও। এই জন্য ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিংয়ের বিকল্প নাই। এই জন্যই বলি যে এখন কাজ করেন না, এখন গিগ ঠিক হলেই করেন না। কারণ কি, ওই $5 কাজ করবেন, আর কিছু করতে পারবেন না লাইফে, ওটাই করবেন। যখন একাধিক জিনিস জানতে পারবেন, জানা থাকবে, তখন ক্লায়েন্টকে বলবেন আমি লিড জেনারেশন করে দিচ্ছি, লিডগুলো পাঠানো কী হবে, আপনার ইমেল ক্যাম্পেন লাগবে না, বলে দেখেন। তখন সে আরেকটা ফ্রিল্যান্সার হায়ার করবে না, আপনারই হায়ার করবে। কারণ তুমি তো ইমেল ক্যাম্পেন পারো। তখন বলবো যে আপনি যে ইমেল ক্যাম্পেন করছেন, আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং না করলে আপনি কীভাবে আপনি আপনার মানে ইসে থেকে ট্রাফিক নিয়ে আসবেন? হ্যাঁ, এটা বলেন। তখন ফেসবুক মার্কেটিং করবেন, এরপরে ইউটিউব মার্কেটিং করেন, এরপরে ওয়েবসাইট বানিয়ে দেবেন ওয়ার্ডপ্রেস দিয়ে। আরে ভাই, একটা ক্লায়েন্ট আপনার পুরো পার্মানেন্ট ফ্যান হয়ে যাবে। এইভাবে মার্কেটিং করতে হয়, এইভাবে ক্লায়েন্টের কাছ থেকে টাকা বের করতে হয়। ঠিক আছে, সো নর্মাল করে গিগ খুলে দিলাম আর এগুলো বললাম না, তাহলে কিচ্ছু হবে না। ঠিক আছে, এর জন্য বারবার এই জিনিসগুলো আপনাকে রিপিট করা। থিঙ্ক মানে অলওয়েজ মানে চিন্তাও থাকতে হবে, মাথা চিন্তা করতে হবে। এবং দেখেন আমি এত বেশি এগুলো ডেসপারেট হয়ে গেছি, কাজ করতে গেছি, যে আমি আজকে একটু শিখ হয়ে গেছি। তা চিন্তা করা দেখেন, একটা মানুষের লেভেল কোন মধ্যে চলে গেছিলো। আমি সব নাওয়া খাওয়া বাদ দিয়েছিলাম জাস্ট বিকজ অফ মার্কেটিং স্ট্র্যাটেজি শেখার জন্য। অ্যান্ড আমি একটু শিখ হয়ে গেছি, এই কারণে সম্ভবত আপনাদের 2SD ক্লাসটা নিতে পারবো না, আমি একটু কষ্টটা থাকবো, আপনারা জানেন সম্ভবত। ঠিক আছে, একটু মাইন্ডটাকে ডাইভার্ট করতে যাই এই যান্ত্রিক দুনিয়া থেকে। সো রেস্ট নিতে হবে, কাজও করতে হবে। ঠিক আছে, এনিওয়ে, সো চলুন, আজকে আমাদের স্ট্র্যাটেজিক প্ল্যানিংটা আমাদের মোটামুটি শেষ হয়ে গেছে। সো লাস্ট পার্টে যে বিষয়টা ছিল সেটা বাজেটিং করতে হবে। কারণ ওয়েনেভার আপনি দেখেন লাইক ধরেন আপনি যখন বাজেটিং করবেন, তখন আপনাকে একটা অ্যালোকেটেড বিষয় থাকতে হয় যে আপনার এই মাসে সর্বোচ্চ খরচ করার অ্যাবিলিটি কত। মনে রাখবেন, হোয়াট এভার ইউ ডু, আপনি যদি মার্কেটিং সময় দেন, নাথিং গানা ওয়ার্ক। সবসময় মার্কেটিং উপর থাকতে হবে, মার্কেটিং বাজেট আলাদা রাখতেই হবে। যেমন আমি যদি পার মাসে 1.5 লাখ টাকা ইনকাম করি সাপোজ, ঠিক আছে, তাহলে আমি মিনিমাম মার্কেটিং বাজেট রাখি আমার তার 20%। হতে পারে আপনার ওটা 25 থেকে 30,000 টাকার মতো হয়। আমি 30,000 টাকা কিন্তু মার্কেটিং করি অলওয়েজ। সেটা আমার 3 ফেজ একাডেমির জন্য না, আমার আরও অনেকগুলো মিডিয়া আছে, আমি এখানে কাজ করি। যেমন হ্যাঁ, ওরকম মিডিয়াতে আমি অলওয়েজ মার্কেটিংয়ে রাখি, মানুষকে মার্কেটিংয়ের একটা মার্কেটিং বাজেট সেট করি। ওই মার্কেটিং বাজেটটা আমি স্প্লিট করে দিই। কীরকম স্প্লিট করে দিই? এই যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য কন্টেন্ট কতগুলো কিনবো,
তারপরে সার্চ ইঞ্জিন মার্কেটিং করবো, সেখানে কতটুকু বাজেট দিলে, এই তো এই বিষয়টা বলি, ভালো মতন বলি। ওই যে অ্যাট্রিবিউশন মডেলিং করছিলাম না আমরা, অ্যাট্রিবিউশন মডেলিং করার পরে আমি যে মার্কেটিং বাজেট নিব, এই প্রত্যেকটা ডিফারেন্ট চ্যানেল যদি আমি টেস্ট না করি কোন চ্যানেল থেকে আমার মানুষ আসবে, তাহলে কি আমি বুঝতে পারবো যে কোন চ্যানেল নিয়ে আমার দৌড়ানো উচিত? আমি বুঝতে পারছি সে আমি কি এসইও করে অডিয়েন্স পাচ্ছি, নাকি আমি কি ফেসবুক মার্কেটিং করে অডিয়েন্স পাচ্ছি, আমি কোত্থেকে অডিয়েন্স পাচ্ছি, তাহলে কোথায় আমার টাকাটা বেশি লাগানো লাগবে? তখন আপনার মার্কেটিং বাজেট একটা ইস্যু না। আপনি যদি বাজেট না রাখেন তাহলে বুঝবেন কীভাবে কোন 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 ডিফারেন্ট চ্যানেলস থেকে ইউ আর গেটিং দ্য প্রফিট। সো মার্কেটিং বাজেট ইজ দ্য মেইন থিং টু সাকসেস। অলওয়েজ মার্কেটিং বাজেট রাখবেন, ঠিক আছে? ওয়েন এভার ইউ ডু এভরিথিং, এটা আপনি খান আর না খান, আপনাদের মার্কেটিং বাজেট রাখতেই হবে। মার্কেটিং থামাই দিবেন তো অল গন। অর্গানিক মার্কেটিং কোনো বিকল্প নয়, তারপরও অর্গানিক মার্কেটিংয়ের জন্য কিছু মার্কেটিং পেড মার্কেটিং স্ট্র্যাটেজি লাগে, যেগুলোকে ওই অর্গানিক মার্কেটিংগুলোকে আরও বেশি বুস্ট আপ করে। বলেন তো, আমি একটা রিয়েল লাইফ স্ট্র্যাটেজি ফলো করছিলাম, কেউ কি জানেন কীভাবে আমি বোথ অর্গানিক মার্কেটিং আর পেড মার্কেটিং একসাথে কাজে লাগাইছি? আপনারা সবাই দেখছেন, একজন এক্সাম্পল দিতে পারবেন? এনিওয়ান? ওই যে ক্যাম্পেইন করছেন, অ্যাড ক্যাম্পেইন যেটা আপনার চলছে ওই যে হারমোনিয়ামে, ওইটা? আর আরেকটা ওটা পেড ক্যাম্পেইন, আরেকটা আরেকটা হচ্ছে এই যে কন্টেন্ট রাইটিং মাস্টার ক্লাসটা যেটা আছে স্যার, ওটা না না না, আমার আব্বুর একটা গান ভাইরাল ছিল, ওটা কিন্তু আমার আব্বুর ছিল, যেটা হারমোনিয়াম মাস্টার ক্লাস। ওটা কিন্তু পেড মার্কেটিং ছিল। পেড মার্কেটিং দিয়ে আমি কিন্তু অডিয়েন্সগুলোকে একটা ধাক্কা মেরে দিচ্ছি যে আমার আব্বু কি জিনিস। পরে কিন্তু আরেকটা গান যখন ভাইরাল হয়েছে, তাহলে কি ওই দুটো জিনিস বুস্ট করছে না? এখন আমার আব্বুকে মোটামুটি সবাই চিনতেছে। তা ওইখান থেকে কিন্তু আমি আমি খেয়াল করেন, আমি অনেক মেসেজ পাইছি উইদাউট পেইং মানি। সো মাঝে মাঝে আপনাকে দুটো ডিফারেন্ট চ্যানেলসে টেস্ট করতে হয়, অর্গানিক এবং বোথ পেইড। যদি ইন্টারলিঙ্ক থাকে তখনই বুস্ট হয় সেলসের, ঠিক আছে? এই বিষয়গুলো খেলতে হবে, কিন্তু এগুলো কিন্তু আপনি একদিনই খেলতে পারবেন না। আপনার বিভিন্ন কি এই মাথায় এইসব বুদ্ধি বের করে বিভিন্ন স্ট্র্যাটেজি বের করে মার্কেটিং করতে হবে। নো ওয়ান উইল গোনা ডু ফর ইউ। আপনি কোনো অফিস চাকরি করলে সে অফিসের মার্কেটিং স্ট্র্যাটেজি খেলতে পারেন, লাভ হবে আপনার অফিসের, বাট তারপরও আপনি কিন্তু বুঝতে পারবেন কীভাবে কি পয়সা খরচ করলে কীভাবে যায়। সো যখনই মার্কেটিং করবেন প্রথমে মনে রাখবেন ইউ হ্যাভ টু হ্যাভ আ বাজেট। ভাই আপনি যদি মনে করেন যে আপনার বাজেট নাই, আমি আপনাকে আজকে থেকে বলবো যে আপনি ডিজিটাল মার্কেটিংয়ে ফ্রিল্যান্সিংয়ের জন্য প্রিপেয়ার্ড হন, আপনার এমনি বড় কোনো জায়গায় যাওয়া দরকার নাই। কিন্তু যদি মনে করেন হ্যাঁ আমি বাজেট নিয়ে খেলতে চাই, তাহলে সেক্ষেত্রে কী করতে পারেন? বিভিন্ন ক্লায়েন্টকে পটান, যেভাবে হোক পটাকে ভাই, কোনো কথা না। ইউ হ্যাভ টু মেক দেম কনভিন্স। আমি কীভাবে গুগল অ্যাড শিখছি, আমি কীভাবে ফেসবুক অ্যাড শিখছি, আমার প্রথমে টাকা ছিল না, ক্লায়েন্টকে পটাইছি, রিস্ক নিছি লাইফে যে কীভাবে কী করা যায়। আমি জানিও না ক্যাম্পেইন রেজাল্ট কেমন হবে, বাট ক্লায়েন্টকে পটায় তাদের ডলার দিয়ে মার্কেটিং করছি, আমি স্ট্র্যাটেজিক্যাল ওয়ে মার্কেটিং করছি। এই যে প্ল্যানগুলো যেগুলো শিখালাম ওই ধরনের প্ল্যান করছি, এবং মোটামুটি সাকসেস যখন আসছে তখন বুঝে গেছি এই বাজেট এখানে খরচ করলে এরকম আউটপুট আসে, এই বাজেট মেসেজ ক্যাম্পেইন করলে এই খরচ আসে, এই বাজেট যদি আমি ভিডিওতে খরচ করি তাহলে এই রেজাল্ট আসে। এইভাবে করে 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 ক্লায়েন্টের বাজেট নিয়ে আজকে আমি হয়ে গেছি কি মোটামুটি রেজাল্ট বুঝে গেছি। সো এইভাবে টেকনিক খাটাতে হবে। নিজের না তো কী হয়েছে, অন্য মানুষেরটাকে কনভিন্স করার চেষ্টা করেন। ইভেন যদি মনে হয় আপনার ফেসবুক মার্কেটিং শেখার পরে আপনি কোনো দোকানে যান, দোকানে গিয়ে আমরা মাঝে মাঝে বলি যে আপনার কি সার্ভিস দেওয়া লাগবে, দিবেন না? স্যাসরামো না ভাই, এটা কথা বলি। আপনি যখন কোয়ালিটি দিবেন না, whenever you gives কোয়ালিটি, তখন আপনি যে এই প্রথমে একটু নিজের মানে মনে করেন একটা দোকানে গেলেন, সে মানে হাসতে খেলতে আপনাদের কথা হয়ে গেল, ভালো কথা, তখন আপনি বলতে পারেন যে ভাই আপনাদের তো সেলস আরও বাড়তে পারতো, আপনারা কি মেসেজ ক্যাম্পেইন করেন বা ফেসবুকে ক্যাম্পেইন করেন? সে যদি বলে না, তখন বলতে পারেন তো কোনো সমস্যা নেই, আমাকে কোনো ফি দিতে হবে না, আপনার দোকানটা খুব ভালো লাগছে, তো আমি আপনাকে একটা মেসেজ ক্যাম্পেইন করে দিই, একটা বাজেট দেন, আমি আপনাকে আপনার সামনে বসে করে দিব। আপনার কি লাভ হবে না লস হবে? আপনি আমাকে বলেন, কার মনে হয় লস হবে, কার মনে হয় লাভ হবে? লাভ হবে অবশ্যই। কিন্তু আপনি যদি মনে করেন আমার ইগো তো লাগতেছে, তা শিখতে পারবেন? পারবেন না। So whenever you go, try to convince people. Whenever you go, the secrets of marketing. Whenever you go, try to convince. What I do. This is what I do. এইভাবে আমার প্রচুর অডিয়েন্স হয়। আমি ঠকাই না, আমি অ্যাপ্রোচ করি তাদেরকে, তারা রাজি হলে হবে, না না ফাইন, ইটস ওকে, হ্যাভ ইউর ওয়ে। বাট যদি রাজি হয়ে যায়, টাকা নেবেন না, কোনো সময় আগে টাকা নেবেন না। বরং তো কেন, যদি আপনি এক্সপার্ট না হন, তাদেরকে রেজাল্ট দেখাবেন, যখন রেজাল্ট পাবে তখন তো আপনার ছাড়া কারো দিয়ে করাবে না। ভাইয়া তোমার ভাইয়া করে দেন না, আপনাকে স্যালারি দেবো না। আমি বলছি ভাইয়া আসলে আমি এভাবে করি না, আমি যাদের ক্লাস করি পার ক্যাম্পেনের জন্য আমি 200 টাকা নেই, সে হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু, বুঝছেন? কিপ দেম রেজাল্টস, টেক দেম মানি ফ্রম দেয়ার পকেটস। ওকে, আচ্ছা আপনার কি মোটিভেট হচ্ছে না বোরিং হচ্ছেন বলেন সবাই? কার কার বোরিং লাগছে অনেস্টলি বলেন, কার কার অভিযোগ আছে, যাতে এগুলো জানি আমরা।
বোরিং না, কিন্তু একটা জিনিস নিয়ে চিন্তিত ভাই। মানে বর্তমানে ফেসবুকে যতগুলো আপডেট আসতেছে, আমি কয়েকটা মনে করেন লোকাল ক্লায়েন্টের করে দিয়েছিলাম কাজ, কিন্তু এখন না কাজ করে আমি তাদের থেকে মনে করেন রেজাল্টটা দেখাইতে পারতেছি না আই নো, আগে যেরকম রেজাল্ট আই নো, আসছে। এটা টেম্পোরারি। সব কিছুর এক্সেপশনাল কোয়ালিটি আছে, সব কিছুর। ইভেন আপনি কথা বলতেছেন, আমার নিজে লস গেছে, আমার 5,000 টাকা লস গেছে, 5,000 টাকা, আমার কোনো রেজাল্ট আসে নাই, নো রেজাল্ট। এটা ফেসবুকের আপডেট, ইটস নট ইউর ফল্ট, ইটস নট ইউর ফল্ট। তাহলে এই ক্ষেত্রে আপনারা বুদ্ধি করতে হবে, আপনি জানেন ফেসবুকের আপডেট, তাহলে তখন আপনি অ্যাপ্রোচ করবেন না, আপনাকে বুঝতে হবে। আমি কিন্তু এখন কাউকে অ্যাপ্রোচ করি না যে ভাই ফেসবুক মার্কেটিং করবেন কিনা, আমি বলি না, কারণ জানি সিচুয়েশনটা আনস্টেবল। তখন আপনি ফেসবুক না, তখন আপনি ইউটিউবের কথা বলেন, বলেন ঠিক আছে ভাই আপনি ফেসবুক খালি দেখাচ্ছেন কেন, আপনি চলেন আমরা ইউটিউব ক্যাম্পেইন করি। দেখেন চ্যানেলস তো একটা দুইটা না, অনেকগুলো চ্যানেলস। সো মেক দেম আন্ডারস্ট্যান্ড যে আপনার এটা দরকার, তাদের উপকার হবে, আপনার উপকার হবে। আমি কি বুঝতে পারছি? কনফিউশন দূর হয়েছে ভাই আপনার? ঠিক আছে, ওকে ফাইন। সো ঠিক আছে, আমাদের এই মার্কেটিং এর বিষয়, এই বেসিক কথাবার্তা আজকে থেকে শেষ। সো উই আর মুভিং অন আওয়ার ফার্স্ট চ্যানেল, সেটা হচ্ছে কি এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। বিকজ কেন, আমরা ওয়েবসাইট বানাবো, আপনাদের ওয়েবসাইট নিয়ে আরও অনেকগুলো ক্লাস হবে, আমিও নিব, এবং আপনাদের স্পেশাল ক্লাস যেগুলো আমাদের মডুলের সাথে ইন্টারেস্টেড না, মানে মডুলের সাথে না, সেই ক্লাসগুলো তানজিম ভাইয়া নিব আপনাদের কয়েকটা ক্লাস। আর তার বিকজ হচ্ছে স্পেশালিস্টের কারণে স্পেশালিস্ট জন্মায় আর কি, এর একটা কথা আছে। আর একটা বড় বিষয় যেটা হচ্ছে যে আমরা একটু এখন থেকে ক্লাসগুলো অন্যভাবে নিব, আপনাদের গ্রাফিক ডিজাইন নিয়েও বেশ কিছু কয়টা ক্লাস হবে, যেটা আমাদের কোর্স মডেলের সাথে নাই, এবং এগুলো আপনারা ফ্রি পাবেন। হ্যাঁ, কীরকম, যেমন ধরেন আপনারা বিভিন্ন ধরনের গ্রাফিক্স করতে আপনার লাগে, লাইক ধরেন যে গ্রাফিক্স আইডিয়া না থাকলে আপনি টেমপ্লেট ডিজাইন, আপনি আরও অনেক ডিজাইন করতে পারবেন না। সো এই বেসিক জিনিসপত্র থাকা আপনার খুব উচিত। সো আমরা চিন্তা করছি থ্রি ফেজ একাডেমি আপনাদেরকে এই গিফটগুলো করবো। প্রতিনিয়ত আমরা 3 জন মেন্টর আপনাকে গাইড করবো, শুধু আমি এখন একা না, আমি করবো আপনাদের 90%, অ্যান্ড আমাদের বাকি মেন্টরগুলো করবো আপনাদেরকে আরও 10%, যাতে করে আপনারা খুব ভালো একটা ক্যারিয়ার এখান থেকে বের করতে পারেন। যাতে কোনো সময় মনে না হয় যে ভাই এখানে টাকাটা দিয়েছিলাম, এইসব কি পরে হয়ে গেছে, আমার কোনো লাভ হয়নি, নো ওয়ে। ঠিক আছে, আমাদের ব্যাপার হচ্ছে, ইভেন দেখেন আপনারা যদি এখান থেকে চলেও যান, whenever you want আমাদের লাইভ সেশন, আমাদের বাইরে ওয়ার্কশপ যেগুলো হবে সেখানে ইউ আর অলওয়েজ ইনভাইটেড। এবং আমি একটা জিনিস চেষ্টা করতেছি, আপনাদেরকে একটা কার্ড প্রোভাইড করবো, একটা বড় আইডেন্টি কার্ড প্রোভাইড করবো। থ্রি ফেজ যখন বড় হবে, যে কোনো সেকেন্ডে আপনি কার্ড দেখা চলে আসতে পারবেন থ্রি ফেজ একাডেমির জন্য। আমার একটা বড় ভিশন আছে, আই হ্যাভ আ ভিশন উইথ মাই স্টুডেন্টস, বিকজ ইউ গাইজ আর মাই ফ্যামিলি। ঠিক আছে, উইদাউট ইউ আই এম নাথিং, আমার কিচ্ছু না, আমার কিচ্ছু নাই, বিশ্বাস করেন আপনারা না থাকলে। সো আপনারা যদি বলি, মানে খারাপভাবে যদি বলি, ইউ আর মাই চাইল্ডস, মানে যেটা বলা হয়, সো আপনাদেরকে টেক কেয়ার করার দায়িত্ব আমার। এই জন্য আমি সমস্ত চাকরি সব কিছু আমি ছেড়ে দিচ্ছি, বিশ্বাস করেন। আমি শিখবি সমাজে কাজ করি, আমি অনেক জায়গায় কাজ করি ভাই, আমি সব বলিদান দিচ্ছি, বিকজ আই ওয়ান্ট মাই ফ্যামিলি। আমি যাদেরকে নিয়ে কাজ করবো মন মতো করে শেখাবো, কোনো ধরনের কোনো থাকবে না, তাদেরকে একটা পর্যায়ে নিয়ে যাবো, এটাই আমার স্যাটিসফ্যাকশন। আমি কিন্তু এইসব না করলেও কিন্তু আমার ইনকাম বন্ধ হবে না, আই টোল্ড ইউ। এবং আরেকটা গ্রেট নিউজ আছে আপনাদের জন্য, বাট সবার জন্য না। আমার দুটো ব্লগ আছে, যে দুটো ব্লগ থেকে কন্টিনিউস আর্নিং আসতেছে, তো সেই আর্নিংটা আরও বাড়ানো যায়, বাট আমার সময়ের অভাবের কারণে আমি ওই সাইটে কাজ করতে পারতেছি না। সো আমি এখান থেকে বেশ কিছু স্টুডেন্ট চাই যারা আমার ব্লগে কাজ করবে, তাদেরকে পার্টনারশিপ, মানে আমার এমনি নতুন নতুন প্রজেক্ট আছে তাদের সাথে কাজ করতেছি, বাট একটা ব্লগ আছে, একটা এক্সট্রা ব্লগ আছে, সেই ব্লগটাতে প্রতিনিয়ত আর্নিং জেনারেট হয়, $1, $1.5, $3 প্রতিদিন আসতেছে। বাট ওটাকে কিন্তু প্রতিদিন $15-16, $20, $30কে নেওয়া পসিবল যদি কাজ করা যায়। সো আপনাদের এখান থেকে কয়েকজনকে আমি চুজ করবো ওই ব্লগে কাজ করে দেওয়ার জন্য, এবং ওটা কি পার্টনারশিপে হবে, মানে যে আর্নিংটা হবে সেটা পার্টনারশিপে শেয়ার হবে। তাহলে আপনারা লাইভ কাজ আমার সাথে করতে পারলেন আর কি। ঠিক আছে, তো দেখেন আমি তো সবাইকে নিতে পারবো না, কারণ সবাই ভাগ করে দেওয়া পসিবল না। ঠিক আছে, যারা হচ্ছে আপনারা মানে ভালো কাজ করবেন তাদেরকে আমি নিব। ফাইন, চলেন লেটস ডু ইট। আমরা এখন চলে যাবো এসইওতে। এত মানুষে ফোন দিলে তো ঝামেলা, এটা কেটে দিই আমি। ওকে, রিসোর্সেস মেবি এটা টেমপ্লেট। একটা মিনিট, where is my কোথায় খুঁজে রাখলাম, একটা মিনিট। সিও টেমপ্লেট এখানে নাই, মানে অ্যাড করি নিয়ে ফাইন। সো এসইও নিয়ে বেশ কিছু কথাবার্তা বলছি,
বাট আজকে আরও ডিটেলস এসইও শিখবো, মানে ডিটেলস জানবো, একদম ডিটেলস। এটা একটা ক্লাসে কভার হবে না। সো আগে বলছি ক্লাস নিয়ে কোনো মাথা ব্যথা করবেন না, ভাইয়া কটা ক্লাস হবে কী হবে, একদম মাথা ব্যথা করার কোনো চিন্তা নাই। স্যার শিখতে থাকেন, কিপ লার্নিং, হ্যাঁ, হোয়াট এভার টাইম টেক্স, 1 বছর লাগলে 1 বছরের ক্লাস নেবেন, কোনো সমস্যা নেই, শিখতে থাকেন, ঠিক আছে। সো দেখেন এটা আমার এসইও স্লাইড। সো আরেকটা বিষয় যে স্লাইড চাহিয়ে লজ্জা দিবেন না, নিজের খাতায় নোট করে নেবেন, ঠিক আছে, মনোযোগ দেন। সো এসইও জানি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলে। এটার মূল কারণ কি? এটার মূল কারণ একটাই, সেটা হচ্ছে যাতে করে আমি অর্গানিক ট্রাফিক আনতে পারি। অর্গানিক ট্রাফিক মানে আপনারা জানেন যে কীভাবে পে না করে আমার নিজের কন্টেন্টকে সার্চ ইঞ্জিনে র্যাঙ্কিং করানো যায় এটা ওয়েবসাইটের মাধ্যম দিয়ে। সেটা হচ্ছে কি অর্গানিক ট্রাফিক, মানে ফ্রি ট্রাফিক না, অর্গানিক ট্রাফিক মানে সরি পেইড ট্রাফিক না, ফ্রি ট্রাফিক বা অর্গানিক ট্রাফিক বলা হয়। ফ্রি সময়তে খারাপ লাগে, তাই মানুষ বলে অর্গানিক, তারা ন্যাচারালি হয়, বলে না অর্গানিক গ্রোথ মানে ন্যাচারাল গ্রোথ। এবং ন্যাচারাল গ্রোথ কি, একটা গাছ কি আপনি চারা লাগালে আজকেই কি বড় হয়ে এটাকে ফুটে আম ধরবে? কি মনে হয়? কখনোই না, না দাদা, সময় দিতে হবে। কখনোই না। আচ্ছা, একটু প্রসিড করার আগে আমি একটু বা আপনি কি শাহিক আহমেদ, মানে স্পেলিংটা কি? শাহিক আহমেদ। আচ্ছা, আপনার কি কনফিউশনটা দূর হয়েছে? আপনি আমাকে যে প্রশ্নটা করলেন যে দাদা এখন তো ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন রেজাল্ট ভালো আসতেছে না, আমি জানি ভালো আসতেছে না, কিন্তু অ্যাজ আ ডিজিটাল মার্কেটার আপনি যদি ওই পয়েন্টটা নিয়ে বসে থাকেন তাহলে কিন্তু আপনি মুভ ফরওয়ার্ড করতে পারবেন না। আমি কি ওটা ক্লিয়ার করতে পারছি আপনাকে? হ্যাঁ ভাই, একটু ক্লিয়ার হয়েছে এখন। তাহলে আমাকে প্রচুর ক্লায়েন্ট আমাকে নক দিচ্ছে এখন, তাহলে আমাকে কিছুটা এরা মানে ইগনোর করে দিতে হবে ওদের, ইগনোর না, অ্যাকচুয়ালি ইগনোর না। আপনি যে বলবেন, দেখেন আমি ক্যাম্পেইন করতে পারি, ঠিক আছে, আমার ওই প্রশ্নটা শোনার পর আমি নিজেও স্যাটিসফাই হচ্ছিলাম না যে আমি যে উত্তরটা দিলাম সেটা আপনি স্যাটিসফাই হচ্ছেন কিনা, ঠিক আছে। সো দেখেন আপনি এখন যে উত্তরটা দিবেন যে দেখেন আমার কোনো প্রবলেম নাই, অ্যাজ আ মার্কেটার আমি আপনাকে সঠিক অডিয়েন্স রিসার্চ করে দেবো, আই উইল ডু এভরিথিং ফর ইউ অ্যাজ ইউ নিড। বাট দেখেন ফেসবুক তো আমার না, এটা আমার বাবার সম্পত্তি না। সো আমি আপনাকে গ্যারান্টি দিতে পারবো না এখন রেজাল্টটা ভালো যাবে, কারণ কি ফেসবুক ইজ আপডেটিং ইটসেলফ। সো আপনি যদি করাতে চান তাহলে আমাকে করাতে পারেন, আর যদি মনে হয় আপনি ওয়েট করবেন তো ওয়েট করেন, অথবা এখন যে ভালো চ্যানেলসগুলো আছে সেটা হচ্ছে আপনি ইউটিউব অ্যাডস মার্কেটিং, ওটা আপনি করেন। ক্লিয়ার হয়েছে? এমন বলেন দাদা ইউটিউব অ্যাডস মার্কেটিং শিখবো না, শিখবো। আমি কিন্তু গ্রুপে অলরেডি ইউটিউব অ্যাডস মার্কেটিংয়ের একটা লেকচার আপলোড করছি আপনাদের জন্য, আপনারা সবাই দেখছেন এটা? অলরেডি একটা ভিডিও কিন্তু আমি আপলোড করে দিচ্ছি, একটা পেইড ভিডিও, ওইখানে কিন্তু ইউটিউব অ্যাডস কীভাবে দিতে হয় সেটা আপনারা দেখতে পারেন। সো এইভাবে করে আপনার ক্লায়েন্টকে হাতে রাখতে হবে ভাই। আপনি যদি ইগনোর করেন দে উইল গো অ্যাওয়ে, নেভার কাম ব্যাক। সো তাদেরকে যেভাবে হোক তাদেরকে সিচুয়েশনটা বুঝাবেন, বাট এমনভাবে বুঝবেন যাতে তারা বুঝেছেন না ভাই ঠিক আছে এই ছেলেটা ভরসা পাওয়া যায়, কিন্তু ও তো আপডেটেড, ও তো জানে এখন ফেসবুকের অ্যাডস আমি হচ্ছে না, বাট আপনি ইগনোর করেন না আমি করবো না, আমার করোনা হয়েছে, তাহলে তো হবে না। ঠিক আছে ভাই, আপনার ক্লিয়ার হয়েছে? কতদিন নাগাদ এই জিনিসটা ঠিক হতে পারে এই বিষয়ে কোনো ধারণা আছে? এই মাসের শেষের দিকে। আমি নিজে ওয়েট করতেছি ভাই, আমার প্রচুর লস গেছে, অনেস্টলি বলি আমার হিউজ লস গেছে। আমার 5,000 টাকার ক্যাম্পেইন কিছুই হয় না জানেন, কিচ্ছু হয় নাই, পুরো জলে। এবং আরও কষ্টের কথা বলি, আমার $1,500 একটা মানে অ্যাড অ্যাকাউন্ট ছিল, যেটা অলরেডি $1,500 স্পেন্ড হয়ে গেছে, অ্যাকাউন্ট শেষ, একদম সাসপেন্ডেড। কী কারণ আমি জানি না, আল্লাহ মাহমুদ, সাসপেন্ড হওয়ার কারণই নাই, ভেরিফাইড চ্যানেল। কি কি এটা আপনি দেখেন সব কিছু ইউটিউবে নাই, ইউ হ্যাভ টু গুগল ইট ফর সামথিং রিজন, মাঝে মাঝে গুগল করতে হয়। এগুলো আমি নিজে করলেই বুঝবেন, বুঝছেন, মানে আগে যেভাবে কাজ করতে ওইভাবে অনেক অপশন সরাই দিছে, বুঝছেন, আরো শুনছি যে আসবে পুরো বছর জুড়ে নিতে আসবে। হ্যাঁ পুরো বছর ধরে আসবে, তবে এই মাস শেষে থেকে একটু স্টেবল হবে ভাই। তবে আমি যদি বলি আমি কোন সময়টা ক্যাম্পেইন করে ভালো রেজাল্ট পাইছি, সেটা হচ্ছে সেপ্টেম্বরের লাস্ট উইক। উড়াধুরা ক্যাম্পেইন হয়েছে ভাই, বিশ্বাস করেন, এত লো কস্টে এত স্টুডেন্ট ম্যানেজ করছি, মানে বলার বাইরে। আমার জন্য না, আমার আর একটা ক্লায়েন্ট ছিল তাদের জন্য, হ্যাঁ মানে এটা ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট ছিল। সো ওই সময়টা খুব ভালো গেছে, বাট অক্টোবরের 1 তারিখ থেকে পরে পুরো আনস্টেবল হয়ে গেছে, কোনো ক্যাম্পেইনই রান হচ্ছে না, মানে টাকা কাটছে ঠিকই বাট আলটিমেটলি নো ফায়দা। সো ঠিক আছে, সমস্যা নাই। অ্যাজ আ মার্কেটার আপনাকে সব কিছু নিয়ে অ্যাওয়ার থাকতে হবে। এই কারণেই বলছি একটা বিষয় নিয়ে এক্সপার্টাইজ হওয়া যাবে না, আবার সব বিষয়ে আপনি জ্ঞানী হতে পারবেন না। প্রত্যেকটা বিষয় নিয়ে আপনাকে খুব ভালো ধারণা থাকতে হবে, যাতে কী হয় ব্যাকআপ দিতে পারেন প্রত্যেকটা সময়। কেমন? এই জন্যই বলা হয় সাকিব আল হাসান কেন এত ইউনিক বলেন তো? বিকজ হি ইজ আ অলরাউন্ডার। ঠিক আছে, মানে এটাই আমি চাই, আমিও হতে চাই অলরাউন্ডার। এই জন্য আমি তো অনেক কিছু প্র্যাকটিস করি, আপনারা যারা জানেন। ঠিক আছে, সো আমি আপনার আইডল না হলেও আপনারা নিজেরা এমনভাবে মানে নিজেকে গড়েন যাতে করে মানুষও আপনাকে থেকে বলে হি ইজ মাই আইডল। ঠিক আছে, সো লেটস ডু ইট। আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন চলে যাব। সো এসইও একটা মজার বিষয় হচ্ছে এটা একটা ক্রিয়েটিভ ওয়ার্ক, টেকনিক্যাল অ্যান্ড অ্যানালাইসিস ওয়ার্ক। ক্রিয়েটিভ ওয়ার্ক মানে হচ্ছে যে যখন আমরা এসইও করি একটা সাইটে, আমরা যখন সার্চ ইঞ্জিন অপটিমাইজ করি
তখন বিষয়টা খেয়াল রাখা উচিত কি জানেন, যে আমরা ওয়েবসাইটটা কার জন্য বানাচ্ছি। প্রথম কথা, আমরা যে ওয়েবসাইটটা বানায় যে আমরা এসইও করবো, এটা কার জন্য? আমার জন্য? ওয়েবসাইটটা আমার জন্য বানাচ্ছি না? এনিওয়ান? জি স্যার, ফার্স্ট হচ্ছে কর্মচারী হচ্ছে স্যার। কার জন্য বানাবো? আমার অডিয়েন্সের জন্য। হ্যাঁ, মানে ঠিক, মানে আমি কোনো সময় আমার জন্য কিছু বানাচ্ছি না, আপনি বানাচ্ছেন অডিয়েন্সের জন্য। তার মানে আপনাকে অডিয়েন্স রিসার্চ করতে হবে। এখানে অডিয়েন্স রিসার্চ করাটা কি, এখানে আমরা অডিয়েন্স রিসার্চ করি কিওয়ার্ড দিয়ে। পরে এগুলো বলতেছি, whenever we do সার্চ ইঞ্জিন মার্কেটিং, মানে অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিনে কী হয়, একটা সার্চ ইঞ্জিন গুগল আছে আর অনেক সার্চ ইঞ্জিন আছে, এগুলো আমরা পড়বো। যখনই আমরা কোনো কিছু সার্চ ইঞ্জিন যাই এবং সার্চ করি, দ্যাট মিনস এই টিনেজার্স করলে কে সার্চ দিবে, আমার অডিয়েন্স দিবে, দ্যাট মিনস অডিয়েন্স রিসার্চ করি, সেটাকে বলা হয় কিওয়ার্ড রিসার্চ। মানে এটা সবই তো টেক্সট বেস, তাই না? এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ইজ অল আবাউট টেক্সট বেস, টেক্সট, তাই না? তো এখানে হচ্ছে কি, আমার কিওয়ার্ড রিসার্চ করে অডিয়েন্স বাই করতে হয়। মনে রাখবেন, কিওয়ার্ড রিসার্চ করে অডিয়েন্স বাই করতে হবে। আমি এই সাইটটার কথা বলতেছিলাম যে এই trixpro.com, এটা আমার মানে অনেক ফেভারিট একটা সাইট। মানে এটা দিয়ে এক্সাম্পল দিয়ে অলওয়েজ এটা র্যাঙ্কিংয়ে আছে। এই সাইটে আমি কাজ করতে পারতেছি না, মানে আমার সময়ের অভাবে। এবং অলরেডি দেখেন এখানে মনিটাইজ অপশন আছে, এখান থেকে সেল হওয়া শুরু করছে। সো যদি কেউ মনে করেন যে আমার সাথে এই ব্লগটা নিয়ে কাজ করবেন, মানে আমার লাগবে একজন, মানে আপনাদের মাঝখানে একজন ভালো এসইও অপটিমাইজার নিব, এবং এখান থেকে আমি অলরেডি একজন বা দুজনকে কন্টেন্ট রাইটার নিব যারা এই সাইট থেকে কাজ করবেন। তাহলে যারা কাজ করবেন তাদেরকে মনে সাপোজ আমরা 4 জন হলে 25% করে আপনাদের দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। বাট এটা আমি হ্যান্ডেল করতে পারতেছি না। যদি আপনারা চান তো আমার সাথে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এটাই বললাম যে আমি আমার আরও বাকিগুলো সাইটগুলো আছে, সেগুলো তো আমি বেশি ফোকাস দিচ্ছি এখন। এর জন্য আমার এই সাইটে একদমই কাজ করার সময় হতেছে না, এটাই বললাম। আচ্ছা, তারপর দেখেন যে এসইওর একটা বিষয় আছে, সেই বিষয়টা অলরেডি বলে ফেলছি, পেইড ভার্সেস ফ্রি। মানে হচ্ছে আমরা সার্চ ইঞ্জিনে যা দেখি তা ম্যাক্সিমাম হচ্ছে কি, মানে লাইক ধরেন আমি গ্রিন টিনে সার্চ করি, গ্রিন টি সার্চ করি, এখানে সার্চ করার পর দেখেন কোনো অ্যাড আসে নাই, কোনো অ্যাড আসে নাই। সিমিলারলি যদি আমি অন্য একটা কিওয়ার্ড লিখে সার্চ করি যে বেস্ট লন্ড্রি সার্ভিস ইন ইউএসএ, তখন দেখবেন অনেক অ্যাড আসছে, তাই না? তো আমি আগে বলছি যে এসইওর ক্ষেত্রে কোনো অ্যাড আসবে না, যা র্যাঙ্কিং আসবে দে আর অল কি অর্গানিক। এগুলো গুগল, মানে এই ওয়েবসাইটটা এসইও করছে বলে গুগলে ফার্স্ট পেজে র্যাঙ্কিং করছে, বাট এরা কিন্তু এসইও করে না। এরা গুগলকে টাকা দিচ্ছে গুগল অ্যাডসের মাধ্যম দিয়ে, এবং বলে এসে এই কিওয়ার্ডের জন্য আমাকে তুমি ফার্স্ট পজিশনে রাখবা। তখন ওই বিট স্ট্র্যাটেজি অনুযায়ী তাদেরকে কি র্যাঙ্কিংয়ে আনছে, তাই তো? সো এটার বিষয় এবং এটার বিষয় ইজ নট দ্য সেম। এটা কিন্তু অর্গানিক, এখান থেকে অর্গানিক শুরু হয়েছে, বাট এগুলো সব পেইড রেজাল্ট। এসইও কোনো পেইড রেজাল্ট না, এসইও হচ্ছে অর্গানিক রেজাল্ট, তাই তো? ওকে, সো এই ডিফারেন্সটা আপনার আগের ক্লাসগুলো দেখলে বুঝতে পারবেন। এখন বিষয় হচ্ছে যে আমার সাইটে এসইও দরকার। প্রথম কথা, এসইও লাগবে এই কারণে, এসইওতে কি আছে, অডিয়েন্স আছে, মাগনা ট্রাফিক আছে, মজা আছে, কষ্ট আছে, মজা আছে, প্রচুর মজা। আপনি বলেন অ্যাড রান করে যে পরিমাণ অডিয়েন্স পাবেন, আর গুগল থেকে যদি আপনি র্যাঙ্কিং করতে পারেন, সেই অডিয়েন্স আর অ্যাড রানের অডিয়েন্স কি সেম হবে? কি মনে করেন? অডিয়েন্স তো দুইভাবে পাইতে পারেন, তাই না? সো হুইচ অডিয়েন্স উইল বি মোর অথেন্টিক, পেইড অ্যাডস নাকি অর্গানিক অ্যাড, মানে অর্গানিক রেজাল্ট? কি মনে হয়? কেন? ব্যাখ্যা, অর্গানিক রেজাল্ট কেন? পেইডটাকে হয়ে হচ্ছে যে কিছু সময়ের জন্য, যেমন ওটা বুঝলাম না, ওটা ঠিক আছে, পেইড তো পেইডই, কিন্তু সাময়িকটাও লাগবে না। কিন্তু ওয়াই অর্গানিক রেজাল্টস আর মোর ভ্যালুয়েবল দেন পেইড রেজাল্টস, কেন? মানে অর্গানিকে হচ্ছে কাস্টমার আমার কাছে আসতেছে, আর পেইডে হচ্ছে আমি যাচ্ছি তাদের কাছে। আমি একটা করি, সেটা হচ্ছে যেটা পেজ, সেটা গুগল অডিয়েন্সকে পুশ করছে, বারবার দেখাচ্ছে, মানে আসার জন্য পুশ করছে, কিন্তু যেটা অর্গানিক সেখানে অডিয়েন্স নিজে থেকে এনগেজ হচ্ছে। আরেকটু কাছাকাছি আছে স্যার, আমার এটা মনে হচ্ছে। হ্যাঁ বলেন। অর্গানিক রেজাল্ট হচ্ছে আমার কোনো কিছু দরকার হলে আমি গুগলে যে সার্চ করব, আমার ইন্টেনশনটাই থাকবে এরকম যে আমি সার্চ করে বেস্টটা বের করে নিয়ে আসবো। আর পেইডটা তো হচ্ছে স্যার, যখন আমি কোনো ওয়েবসাইটে গেলাম তখন গুগল এটা শো করালো, আমার ইচ্ছা হলো যে ওয়েবসাইটের ডিজাইন ভালো দেখে, মানে অ্যাডস এর ডিজাইনটা ভালো দেখে আমি দেখলাম যে ভিতরে কি আছে। আমার মূল উদ্দেশ্য হয়তো বা ওইখানে এঙ্গেজমেন্ট না হওয়াটা নাও হতে পারে। আর একটু কেউ পারবেন? আরেকটা হচ্ছে কোনো যদি অর্গানিক এসইও করা হয়, তাহলে এটার রেজাল্ট হবে কি
আপনার যে ট্রাফিক গুলো আসবে তারা তো এখানে চার্জ করে আসতে পারবে। আমার যে কিওয়ার্ডটা থাকবে যে তাদের জন্য একটা ব্র্যান্ড শুরু হয়ে দাঁড়াবে। আর পেইডের যে প্রবলেমটা সেটা হচ্ছে আমি আজকে পেড করতেছি, হয়তো আমার একটা রেগুলার ক্যাম্পেইন থাকবে না, পরবর্তীতে আরেকটা কিওয়ার্ড যখন পেড করবে তখন আমার যে টার্গেটেড অডিয়েন্স তাহলে ওইটাতে ইনভলভ হবে। আপনারা সব ভালো বলছেন, হ্যাটস অফ, ক্ল্যাপ ফর ইউ, ভালো বলছেন। একটা জিনিস বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে একটা অডিয়েন্স যখন কোনো কিওয়ার্ডকে সার্চ করে, দ্যাট মিনস প্রয়োজনটা তার। তো আপনি যখন একটা অডিয়েন্সের প্রয়োজন মেটাবেন, এসইও করা মানে হচ্ছে কি, এই পার্টিকুলার কিওয়ার্ডে যখন আপনি র্যাঙ্ক করাবেন আপনার ওয়েবসাইটটাকে, তখন সে একটা বিশ্বাস রাখে যে গুগল যে রেজাল্টটা দেয় সব থেকে অ্যাকুরেট রেজাল্ট, কারণ গুগল নাম্বার 1 কোম্পানি, রাইট? সো অ্যাকুরেট রেজাল্ট যদি গুগল দেয় এবং ফার্স্ট পজিশন যে ওয়েবসাইটে থাকবে, there are very relevant and they are very authentic in terms of user position, user intention, users seeking, user যা চাচ্ছে। সো কাস্টমার পয়েন্ট অফ ভিউ থেকে আপনি চিন্তা করেন যে ইউজার কি চাচ্ছে, সেটা আপনি যদি বুঝে আপনি আনতে পারেন তাহলে র্যাঙ্কিং অটো আসবে। ইউ নিড দ্য কাস্টমার পয়েন্ট অফ ভিউ অফ থিঙ্কিং। আপনি নিজে কাস্টমার সাজান, মার্কেটিং যখনই করবেন, সেলস বাড়াবেন, কোনো চিন্তা করবেন না কেমনি আমার সেলস বাড়বে, কেমনি সেলস বাড়বে। সিম্পল বিষয় ভাই, সিম্পল বিষয়। একটা প্রবলেম চিন্তা করেন, কোন প্রবলেম যেটা আপনি পড়েন। যেমন দেখেন একটা ভালো কথা বলি কীভাবে মার্কেটিং করে। যেমন দেখেন, এটা গতকালকে আমি একটা দেখাই, শুনেন, রক্তের মতো থাকতে হবে মার্কেটিং, তাহলেই বুঝবেন। দেখেন, গতকালকে আমি এই পটটা ধুয়ে নিয়ে আসছি, বাট আমার বাসায় আয়রন বেশি, সো ইউ ক্যান সি যে এই আয়রনটা প্রায় জমে যায়, একদিন হয়েছে। তাহলে এদিকে একটা প্রবলেম না? ইজ ইট আ প্রবলেম? এটা প্রবলেম, ফাইন। তো এটা যদি প্রবলেম হয়ে থাকে যে নোংরা হয়ে গেলে খেতে ভালো লাগবে, মানে একটা সাইকোলজি প্রবলেম। সো আমি একটা অডিয়েন্স পেয়ে গেলাম এটার জন্য, যারা একটু সাইকোলজিক্যাল বা একটু পরিষ্কার থাকতে চায়, বা যারা একটু হাউস হোল্ডের দিকে চাইছে, বা ওয়াটার পর ক্লিন খেতে চায়, পিওর ওয়াটার খেতে চায়, হ্যাঁ, যাদের ওয়াটারের প্রতি ইন্টেনশন আছে, তাদের জন্য একটা আমি সলিউশন বানাবো কি, যে বারবার ধুবা একটা ঝামেলা। তা আমি কী করলাম, আমি একটা ছোট্ট একটা বের করলাম, মনে করেন একটা অ্যাড ওয়ান বের করলাম, বা আমি একটা প্লাস্টিকের বা একটা ছোট একটা মানে ক্লিনার বের করলাম, যেটা লাগা রাখলে অটোমেটিক সার্চ করে নিবে, কোনো রকম কোনো কি ময়লা পড়বে না, দাম মাত্র 5 টাকা। যদি এইটা মার্কেটিং করতে পারেন, ইজ ইট আ প্রবলেম সলভিং আইডিয়া? কি ঠিক আছে? ইজ ইট আ প্রবলেম সলভিং আইডিয়া? কি মনে হয়? এই যেটা বললাম আমি, যে একটা প্রবলেম দেখলাম, সেটাকে সলিউশন বের করলাম, এটা হতে পারে। এটা নিয়ে যখন আমি ক্যাম্পেইন করবো, আপনার কি মনে হয় মানুষের এটাতে লাভ হবে না? 5 টাকা দিয়ে মানুষ কিনবে না? হোয়াট ডু থিঙ্ক? মাথা ঢুকতেছে আমি কি বলতেছি? এটা কি যখন একটা প্রবলেম সলভিং আইডিয়া হয়ে যাবে, তখন কিন্তু আপনি 5 টাকা, মানুষকে 5 টাকা কিচ্ছু না। যদি এটা 5 কোটি মানুষকে বেচতে পারেন, ইউল বি বিলিনিয়ার ম্যান, ইউল বি বিলিনিয়ার। সো এরকম ভাবে আপনি যখনই মার্কেটিং করবেন, ট্রাই টু মানে একটা দেখবেন যে আমার প্রবলেমটা কি, কাস্টমার প্রবলেমটা কি। ইভেন এটাই যখন আপনি এসইও করবেন, ট্রাই টু ফাইন্ড আউট যে আপনার কাস্টমার কি খুঁজছে, কাস্টমার প্রবলেমটা কি। তাহলে এটা নিয়ে একটা আর্টিকেল লিখতে হবে। কারণ কি, সার্চ ইঞ্জিনে আর্টিকেল নিয়ে আমরা কাজ করি। সো ইউজার ইন্টেনশন, অলওয়েজ রিমেম্বার ইউজার ইন্টেনশন। আপনার কাস্টমার আপনার দেবতা, মানে কিছু মনে করেন না, এটা মার্কেটিংয়ে বলে, জেফ বেজোস এটাই বলে, জেফ বেজোস এটাই বলে যে আপনার কাস্টমার সে আপনার সব, সে রাজা, তাকে স্যাটিসফাই করতে হবে। ওকে, সো আমরা এখন কিভাবে তাদেরকে স্যাটিসফাই করতেছি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সেটা কিভাবে করতেছি? একটা পার্টিকুলার কিওয়ার্ড আমরা খুঁজবো, কিওয়ার্ড রিসার্চ আমরা শিখবো, ডেফিনেটলি অনেক দিন ধরে শিখবো। এরকম কিওয়ার্ড নিয়ে এসে তাদের ইন্টেনশনটা বুঝে আমরা একটা ব্লগ লিখবো, আর্টিকেল লিখবো, যেটা প্রিমিয়াম কোর্স। ওই আর্টিকেল লেখার পরে আমরা ওটাকে এসইও করে 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 আমরা এই ফার্স্ট পজিশন নিয়ে আসবো। যখন এই ফার্স্ট পজিশন আমরা নিয়ে আসবো, তখন কি হবে দেখেন। এই কিওয়ার্ডটার জন্য প্রত্যেক মাসে, এখন আজ করেন না কীভাবে এই জিনিসটা আসছে দেখাই দিব, এটা প্রত্যেক মাসে খালি এই কিওয়ার্ডটা নিয়ে সার্চ হয় 1,10,000, 1,10,000 সার্চ হয় গুগলে, শুধুমাত্র ইউএসএতে, সারা ওয়ার্ল্ড ওয়াইড বলি নাই। গ্রিন টি লেখে সার্চ হয় কত? 1,10,000। জাস্ট ইমাজিন 1,10,000 সার্চ হয় খালি গ্রিন টি নিয়ে। যদি আপনি র্যাঙ্কিং 1-এ থাকেন, ট্রাস্ট মি, র্যাঙ্কিং 1-এ থাকেন, আপনি পুরো ট্রাফিক এখানে পাবেন না, কিন্তু 50% পাবেন। ধরে নিলাম আপনি 50,000 ট্রাফিক পাবেন। এখানে ক্লিক করলাম, এই ওয়েবসাইটে ঢুকি আমি, এখানে অ্যাডভার্টাইজিংয়ের গুগল অ্যাডসেন্স লাগানো আছে, ঠিক আছে। ইউএসএ ট্রাফিক যদি সাধারণত কোনো অ্যাড দেখে, তাহলে সে অ্যাডের রেভিনিউ মানে প্রত্যেক হাজারের জন্য সাধারণত $2 থেকে $3 আসে। প্রত্যেক হাজারে 1,000 মানুষ যদি অ্যাড দেখে আপনার ওয়েবসাইটে বসে, তাহলে $2 থেকে $3 আসে, বুঝে নেন। ধরলাম $2, তাহলে চিন্তা করেন 50,000 ইন্টু $2,
একটা কিওয়ার্ড, কিন্তু একটা কিওয়ার্ড দাদা, একটা কিওয়ার্ড র্যাঙ্কিং বলতেছি, এরকম একটা কিওয়ার্ড না, এরকম আরো অনেক ব্লগ লিখবেন, অনেক কিওয়ার্ড থাকবে। দ্যাট মিনস ইউ আর গেটিং অ্যারাউন্ড $100,000, $1,00,000 ইনকাম হবে শুধুমাত্র একটা কিওয়ার্ডের জন্য। ভাবতেছেন না মিথ্যা কথা বলতেছি? ভাই এটা ফ্যাক্ট। খালি গুগল অ্যাডসেন্স মনিটাইজ, আপনি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন না, ওইখান থেকে সেল আসবে না। সো ডিউ গেট ওয়াই ইট ইজ কল্ড প্যাসিভ ইনকাম। একটা ওয়েবসাইট যখন আপনি যখন স্টাবলিশ করে নিয়ে যাবেন, দিস ইজ আ বিজনেস, ওইখান থেকে যে পরিমাণ আর্ন করতে পারবেন সেটা অন্য কোনো জায়গায় পসিবল না। এর জন্য এসইও কি আমাদের দরকার কি দরকার না? হোয়াট ইউ থিঙ্ক? কি মনে হয়? মানে ঠিক আছে, আপনার কি ইম্পর্টেন্স বুঝছেন যে এটা দিয়ে আর্নিং করা যায় কিনা? ঠিক আছে, এটা আর্নিং করা সব থেকে ভালো ওয়ে, ঠিক আছে। এবং যেটাকে ক্যাপচার করতে পারে, যেটাকে আত্মস্থ করতে পারে, সে কিন্তু এখন বলে দাদা আপনার যে সাইটটা আপনার অ্যাড চলতেছে, তাহলে আপনার ইনকামটা কেমন হয়? আচ্ছা চলেন, তাহলে না আমার টিনেজার স্কুটারের জন্য আমি পাচ্ছি র্যাঙ্কিং 1-এ আছে। হ্যাঁ, সো এটা সার্চ ভলিউম কত? আপনার 1600। আমি আপনাকে বলি, এটা সার্চ ভলিউম 1600। দাঁড়ান, এটা উবার সার্চে সার্চ ভলিউম 1600। আমি দেখাই, উবার সার্চে যাই, অ্যারাউন্ড 1600 সার্চ ভলিউম, যেটা আমি র্যাঙ্কিং করছি। টিনেজার স্কুটার না, টিনেজার স্কুটার, হ্যাঁ করছি, অ্যারাউন্ড 1600 ওরকম একটা সার্চ ভলিউম। তো 1600 যদি সার্চ ভলিউম হয়, তো আই এম গেটিং লাইক, ধরেন আপনার ইউএসএ ট্রাফিক আমি পাই, ঠিক আছে। ইউএসএ ট্রাফিক যদি আমি পাই, আচ্ছা ওয়েট আ মিনিট, এখানে একটা ব্যাপার আছে। বর্তমান দাদা এখন এটা জিরো কেন? জিরো কারণ হচ্ছে দ্য মান্থ অফ অক্টোবর, মান্থলি সার্চ ভলিউম বলা হয়। ইন দ্য মান্থ অফ অক্টোবর এটা সার্চ তেমন একটা হয় নাই। হ্যাঁ, এটা একটা ফ্যাক্ট, সার্চ ভলিউম চেঞ্জ হয়। আবার একটা জিনিস দেখায় আপনাকে, দেখান এই গ্রিন টি এখন সার্চ ভলিউম দেখাচ্ছে বর্তমানে 1,10,000, কিন্তু লাস্ট যখন আমি এটা টেস্ট করছিলাম তখন এটা ছিল 2,30,000 এর মতো সার্চ ভলিউম। তার মানে পার মান্থে ভ্যারি করে, পার মান্থে সার্চ ভলিউম ভ্যারি করে, এটাকে মান্থলি সার্চ ভলিউম বলা হয়। লাস্ট মান্থে আমি আপনাকে আগের একটা ভিডিও দেখাবো, মানে যেখানে আমার এই টিনেজার স্কুটারের সার্চ ভলিউম ছিল অ্যারাউন্ড 1600, এখন সার্চ ভলিউম দেখাচ্ছে 0। কারণ কি, এই যে কিওয়ার্ডটা ছিল, এই কিওয়ার্ডটা নিয়ে এই মান্থে তেমন একটা সার্চ হয় না, এটা মান্থলি চেঞ্জ হয়। আবার দেখেন আমার আরেকটা কিওয়ার্ড র্যাঙ্কিং আছে, সেটা হচ্ছে মোবিলিটি স্কুটার ফর টিনেজার, এটা অ্যারাউন্ড ছিল 10-এর মতো সামথিং, এগুলো আলোচনা করবো। এটা অ্যারাউন্ড ছিল সম্ভবত 10-এর মতো আমি এটা পাইতাম আর কি। সো আমার ট্রাফিক থাকতো পার মান্থে, আমি তো স্মল মানে একবার ছোট কিওয়ার্ড নিয়ে টার্গেট করছি, মানে যেগুলো আর আপনার সার্চ ভলিউম অনেক কম। তো আমার মোটামুটি একটা সার্চ ভলিউম ছিল 1600, একটা ছিল মতো আপনার 240, একটা ছিল আপনার প্রায় 600, এরকম একটা আশপাশে, মানে আমি 2,500 থেকে 1,500 ট্রাফিক পাইতাম। তো যেখানে বলছি যে আমার এখান থেকে প্রায় আপনার $3-4 ইনকাম হয়, একটু আগে যে বললাম যে অ্যাড শো করতেছে, হ্যাঁ, তো এই যে $3-4 ইনকাম হয়, তো এইটা ঠিকই আছে। কারণ কি, যে আমার এই যে এখানে প্রায় 1,000 থেকে 1,500 মানুষ আমার ওয়েবসাইটে আসতো, তাই একটু আগে বললাম যে আপনার প্রত্যেক 1000-এর জন্য আমি $2 বা $3 পাইতে পারেন। সো ওরকমই আসে, আমার $3-4 মতোই পার মান্থে আসে, খালি একটা সাইডে অ্যাডসেন্স থেকে। আমি ধরতেছি না যে অ্যামাজন অ্যাফিলিয়েট, এই যে অ্যামাজনে অ্যাফিলিয়েট করা আছে বা অন্য কিছু করা আছে, সেগুলো আমি বাদ দিলাম, ঠিক আছে। কারণ কি, এই সাইট মার্চের পরে এই সাইটে আমি আর কাজ করি নাই, আমার 2 মাস কাজ করছি, এরপর আমি কাজ করার সময় পাইনি আর কি। সো এখানে যদি আমি রেগুলার কন্টেন্ট দিতাম, আমার রেগুলার র্যাঙ্কিং থাকতো, তাহলে কিন্তু আমি আরও বেশি আমি ট্রাফিক জেনারেট করতে পারতাম। এই ট্রাফিক জেনারেট যে করছেন বা কোন বিষয়ে আপনি আলটিমেটলি মানে ট্রাফিক পাচ্ছেন, সেটা কিন্তু গুগল সার্চ কনসোল, এটা আমরা শিখবো, খুব ভালোভাবে শিখবো। এই গুগল সার্চ কনসোলতে দেখা যায়, যেমন আমি আপনাকে দেখাই যে আমার তাহলে কিরকম লেভেলের ট্রাফিক আসে বা কিরকম কি আসে, যেহেতু আমি কাজ করি নাই। ওকে, দেখেন যে এগুলো আপনি শিখাই একটু আপনাকে। দেখেন, আমি একটু বড় করে দিই, লাস্ট 6 মাসের ডাটা দিয়ে দেখাই, লাস্ট 6 মান্থের। এটা ঘাবড়ানোর কিছু নেই, এগুলো হচ্ছে আমি পরে দেখবো, দেখাচ্ছি। সার্চ ইঞ্জিনে যখন আমরা কাজ করবো তখন আমাদের একটা শিখতে হয়, সেটা হচ্ছে সার্চ কনসোল। ওইখান থেকে দেখতে পারি যে আমার ওয়েবসাইটে কেমন ট্রাফিক আসে বা কেমন ক্লিক করছে বা হোয়াট এভার ইট ইজ, ঠিক আছে। সো ক্লিক বাদ, সো আমার ভালো ইমপ্রেশন এখন আসতেছে। যেমন দেখেন আমার ওয়েব ক্রলার ইলেকট্রিক স্কুটার, এটার জন্য 1 নম্বর পজিশনে আমি আসি, ঠিক আছে। তারপর দেখেন যে মোবিলিটি স্কুটার ফর টিনেজার, যেটা আপনারা দেখছেন, আমি র্যাঙ্কিংয়ে আসি, হ্যাঁ। তারপরে দেখেন এখানে যে টিনেজার স্কুটার নামে আরও অনেক আছে, সেগুলো অনেক দেখবেন যে আমি র্যাঙ্কিংয়ে আসি। এইভাবে করে র্যাঙ্কিংগুলো ট্র্যাকিং করা যায়, ঠিক আছে, যে আপনার কোন কিওয়ার্ড আপনি ট্র্যাকিং করতে পারতেছেন বা কোন
কিওয়ার্ড আপনি আসতেছেন, যেমন এই যে হাইড্রোলিক স্কুটার, এটা লিখলেও আপনি আমাকে পাবেন, কজ এটা র্যাঙ্কিং 4-এ আছে। হ্যাঁ, তারপরে দেখেন আরও দেখায় আপনাদেরকে যে টিনেজার স্কুটারও আছে, এখানে দেখবেন টিনেজার স্কুটারও আছে, সেটা নিয়ে মোটামুটি আমার র্যাঙ্কিং 1 থেকে 2 এর মধ্যে থাকে। ঠিক আছে, সো এখানে যে এতগুলো কিওয়ার্ড র্যাঙ্কিং করছে গুগলের কাছে, এটা একদিনে করে না, এটা স্টেপ বাই স্টেপ র্যাঙ্কিং করছে। তো এই প্রত্যেকটা কিওয়ার্ডের একটা কি সার্চ ভলিউম আছে। সার্চ ভলিউম মানে হচ্ছে গুগলে মানুষ বা সার্চ ইঞ্জিনে মানুষ কতটুকু কি সার্চ করতেছে, কতটুকু মানুষ সার্চ করতেছে। এখন গ্রিন টি লিখে প্রত্যেক মাসে মানুষ সার্চ করে 1,10,000, এটা একটা অ্যাভারেজ, দিস ইজ অ্যান অ্যাভারেজ। এক একটা টুলস এক রকম বলে, তো 1,10,000। আবার দেখবেন সামনের মাসে, দেখেন সামনের মাসে আপনারা দেখবেন, আমি শিখাই দিব যে এই গ্রিন টি লিখে সার্চ করতেছে মানুষ 1.5 লাখ। কোনো মাসে এই গ্রিন টি নিয়ে মানুষ সার্চ করে 4.5 লাখে সার্চ করে। এখন এটা মান্থলি সার্চ বলে মানে আপনি সবসময় কনস্ট্যান্ট ট্রাফিক পাবেন না, কিন্তু যদি আমরা একটা ভালো কিওয়ার্ড চুজ করতে পারি, আমরা এখন মনে করেন যে সাপোজ আপনি যখন বলেন দাদা তাহলে কি আমরা গ্রিন টি নিয়ে কাজ করলে কি আমরা ভালো রেজাল্ট পাবো, না 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 পসিবল না। কারণ গ্রিন টি লিখে যারা র্যাঙ্কিং পাইছে তাদের ওয়েবসাইটের যে শক্তি, মানে ওয়েবসাইটে যাদের ওদের ওয়েবসাইটের যে শক্তিটা, সেই শক্তিটা আমাদের ইনিশিয়াল লেভেলে নাই। তো আমাদেরকে ছোট ছোট কিওয়ার্ড লিখে টার্গেট করতে হবে। ধরেন একটা 20 ভলিউম সার্চ ভলিউম, 30 ভলিউম, কোনোটা 600, কোনোটা 700, তখন সমস্ত মিলে যখন আমরা র্যাঙ্কিংয়ে আসবো, তখন দেখবেন আপনি পার মান্থে একটা 2,500, 3,000, 4,000, 10,000, 12,000 স্টেপ বাই স্টেপ আপনি একটা ট্রাফিক জেনারেট করতে পারবেন। তখন আস্তে আস্তে ইনকামটা জেনারেট করে। ঠিক আছে, তো এটা সব কিছু হচ্ছে আপনার কিওয়ার্ড, কীরকম কিওয়ার্ড আপনি চুজ করতেছেন এবং সেগুলো ডিফিকাল্টি লেভেল কি, এগুলো প্রত্যেকটা বিষয় আমরা মেজার করবো। এই জন্য আমাদের কিওয়ার্ড রিসার্চটা ইন্টেন্সিভ হবে। কিওয়ার্ড রিসার্চটা যেমন আমি যেমন লাস্ট ক্লাসে সব থেকে ভালো কিওয়ার্ড রিসার্চ যেটা করিয়েছিলাম, সেটা সম্ভবত প্রমিদের কাছে, মানে শিখবে সবার কাছে করাইছিলাম। সেটা অলরেডি আমি আপনাদের এখানে রাখছিও, আমি আপনাদেরকে দেখাই। কিওয়ার্ড র্যাঙ্কিং, এটা নাকি একটা মিনিট, কিওয়ার্ড রিসার্চ, এই যে এটা আমি আপনাদের পুরোটাই শেখাবো। এখানে অনেক অ্যাডভান্স কিওয়ার্ড রিসার্চ শেখানো আছে। সেটা হচ্ছে আমি শিখবে সবাই ব্যাচে আমি এটা শিখেছিলাম, প্রমোদের ব্যাচে। সেখানে দেখতে পাচ্ছেন অনেক ম্যাট্রিক্স দেখছেন, অনেকগুলো ম্যাট্রিক্স নিয়ে কথাবার্তা বলা হয়েছে কীভাবে ইন্টেন্সিভ কিওয়ার্ড রিসার্চ করে ওইখান থেকে ভালো কাস্টমার গেইন করা যায়। ঠিক আছে, ভালো কাস্টমার গেইন করা যায়। ঠিক আছে, এবং আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এসইও করে ওইখান থেকে একটা ব্লগিং থেকে একটা ভালো ইনকাম জেনারেট করা। এবং যখন আস্তে আস্তে বিভিন্ন কিওয়ার্ড লিখে আমরা যখন র্যাঙ্কিংয়ে আসবো, তখনই এসইও সাকসেসটা আসবে। এবং এটা 1 মাসে আসবে না, একটা এসইও করতে একটা ওয়েবসাইটের মিনিমাম 6 মান্থ সময় লাগে, তারপরে আপনি র্যাঙ্কিং পাবেন। কারণ কি, আপনি যদি ইনস্ট্যান্টলি আজকে পাবলিশ করেন, আজকে র্যাঙ্কিং পেয়ে যান, তাহলে ভাই গুগল কেন তাহলে সার্চ ইঞ্জিন মার্কেটিং বসাইছে? কথাটা বুঝতে পারছি? সার্চ ইঞ্জিন মার্কেটিংয়ে আজকে অ্যাডভার্টাইজ দিবেন, আজকে তো আপনি রেজাল্ট পাচ্ছেন নাকি? তাহলে আপনি কোন সময় এক্সপেক্ট করতে পারবেন অর্গানিক মার্কেটিং? ভাই একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলেন। এছাড়া তো ওয়েবসাইট আমরা তৈরি করতেছি, এটার মধ্যে আমরা কন্টেন্ট আপলোড করতেছি, এটা থেকে মান্থলি সার্চের ছোট কিছু ইনকাম আসছে। এই ওয়েবসাইটের পিছনে আমাদের কিরকম খরচ করতে হচ্ছে? মানে এই ওয়েবসাইটের মেইনটেনেন্স থেকে শুরু করে আমাদের বাসায় একটা খরচ হবে, তাই না? অফকোর্স আপনি না বললেও আমাদের একটা বাজেট প্ল্যানিং আছে ওয়েবসাইটের জন্য। ঠিক আছে, আমরা সব শেয়ার করবো। যখন ওয়েবসাইট বানাবো, কোথা থেকে ডোমেন হোস্টিং দিবেন, ডোমেন হোস্টিং এর পার ইয়ারে কস্ট কত, আপনি নিজে আর্টিকেল লিখবেন না আর্টিকেল কাউকে দিয়ে লেখাবেন, সেটার সার্ভিস ফি কত, মেইনটেনেন্স ফি কত, কোন প্লাগইন লাগবে, কোন কি লাগবে, এভরিথিং ইউ হ্যাভ টু বি ক্যালকুলেটেড। বাট আমার স্টুডেন্টের জন্য আপনারা এত লাকি এনাফ যে আপনারা জানেন আপনারা প্রায় $7,000 রিসোর্স পাচ্ছেন। আপনারা $3,000 একটা থিম পাবেন, যে থিম দিয়ে আপনি যে কোনো সাইট বিল্ড করতে পারবেন, আনলিমিটেড লাইসেন্স কি, এবং ওটা দিয়ে আপনি আপনার ক্লায়েন্ট সার্ভিস দিতে পারবেন, ওটা আপনি সেল করতে পারবেন। আমি আপনাদেরকে যেটা দিব, আমি আপনাদেরকে বিভিন্ন প্লাগইনস আছে, যে প্লাগইনগুলো আপনারা এখন পারচেস করতে পারবেন না, সেই প্লাগইনগুলো দিব। সব মিলিয়ে আপনাকে এটা দেখাই দিব $7,000 রিসোর্স, যেটা আমার কালেক্ট করতে, যেগুলো আমার কিনতে 3 বছর সময় লাগছে। এটা অনলি ফর মাই স্টুডেন্ট। এর জন্য নেক্সট ইয়ারে বা নেক্সট ব্যাচে এই কোর্সের দাম হবে $10,000 টাকা। সিরিয়াসলি, আই এম নট জোকিং। এত সহজে এত রিসোর্স আমি দিব না, খুবই সিম্পল। ঠিক আছে, তাই এটা আমার ফার্স্ট ব্যাচ ছিল, তাই আপনাদেরকে এই অফারটা দিচ্ছি, বিকজ আমার স্টুডেন্ট লাগবে, বিকজ আই নিড অডিয়েন্স। আপনারাই যেহেতু আমাকে উঠাচ্ছেন, আপনারা যেহেতু আমাকে ইন্সপায়ার করতেছেন, দেন ইউ গাইজ ডিজার্ভ দিস গিফট। বাট বিষয় হচ্ছে দ্যাট আপনারা কিন্তু কাজ করতে হবে। ঠিক আছে, ভাইবেন না দাদা দিবে বলে সবাইকে দিবে। আপনারা আমার সাথে কাজ করে যাবেন, আপনারা সব পাবেন আমার কাছ থেকে। আমার অনেক কিছু আছে দেওয়ার মতো, শেষ করতে পারবেন না ভাই। আর ভাই কিওয়ার্ড রিসার্চের জন্য কোন টুলস ইউজ করেন ভাই? আমি অনেকগুলো টুলস ইউজ করি এবং এমন কিছু টেকনিক দেখাবো যা দিয়ে আপনার খুব সম্ভবত কোনো টুলস পারচেস করতে হবে না, লাগবে না। আমি বলতেছি আপনাকে,
যদি ইন্টেন্সিভ ব্যাকলিংসের ক্ষেত্রে যান, যখন আপনার সাইটে ইনকাম শুরু হবে দেন ইউ ক্যান পারচেস, বাট ইনিশিয়ালি দরকার নাই। এটা কেন দরকার নাই ভাই? আমি নিজেও গরিব ছিলাম, আমি বললাম না যে 2000 টাকার জন্য ডিজিটাল মার্কেটিং কোর্স করতে পারিনি ভাই, বুঝছেন? চোখ দিয়ে অনেক কান্নাকাটি করছি, মাত্র 2000 টাকা বসলাম যে ভাই এক করে দেই। হ্যাঁ, তো মানে আমি আপনাদের এখানে অনেকেই আছে যারা আমাকে রিকোয়েস্ট করছেন, আমি তাদের নিছি, আমি ইনস্টলমেন্ট দেই না, তাও দিছি, কারণ আমি জানি সবার অবস্থা একরকম না। তো আমি যখন নিজে ইনিশিয়ালি শিখতে যাই তখন আমার খুব কষ্ট হয়েছে, দেন আমি জিদ করছিলাম যে আমি এমন কিছু করব যাতে করে মানুষ খালি চেয়ে দেখবে। এবং আমি সত্যি বলি, আমার কাছে যে পরিমাণ রিসোর্স আছে আপনার এই লাইফটা আমি শেষ করতে পারবেন না। ওপেন চ্যালেঞ্জ, ওপেন গ্যারান্টি, এত রিসোর্স আছে এবং যে কোনো ক্লায়েন্টকে সার্ভিস দিতে পারবেন, যে কোনো ক্লায়েন্ট সার্ভিস দিতে পারবেন, যে কোনো ক্লায়েন্ট। মানে মার্কেট প্লেসে তো মনে করেন যে রিসোর্স দিব আপনার ওটাও সেল করে খেতে পারবেন না, কোনো কাজ করতে হবে না, ওটা সেল করবেন তাও খেতে পারবেন। ঠিক আছে, জাস্ট খালি আমার কাছে পারমিশন নেবেন, দাদা এটা আমার লাগবে। ঠিক আছে, তার আগে যেটা করতে হবে, আপনার যেমন কিওয়ার্ড রিসার্চ করতে আপনার দিব, আর্টিকেল লিখতে দিব, এই প্রত্যেকটা হোমওয়ার্ক আমাকে জমা দিতে হবে। আপনার আগ্রহ না দেখলে তো আমি আপনাকে দিয়ে কোনো লাভ নেই। কি ফেয়ার এনাফ, রাইট? ফেয়ার এনাফ না? জি ভাই। আর আরেকটা জিনিস ছিল যে ভাই এই যে প্যাসিভ ইনকাম, এই প্যাসিভ ইনকাম নিয়ে একটা আসতে তো এই যে 6 মাস পর্যন্ত ধৈর্য ধরে কাজ করা, তারপর মানে ইনকাম জেনারেট শুরু হবে, মানে র্যাঙ্কিং এ যদি আসে, তো তাহলে তো অনেক ধৈর্য ব্যাপার। তো আমরা তো শুধু প্যাসিভ ইনকামে ফোকাস দিয়ে রাখবো না, আমরা অ্যাক্টিভের সাথে সাথে প্যাসিভটা পাশাপাশি রাখবো, তাই না ভাই? এক্স্যাক্টলি, অ্যাক্টিভের সাথে আপনার ফ্রিল্যান্সিং করতে পারেন, আমি বলছি সাথে সাথে ক্লায়েন্ট সার্ভিস দেন, হ্যাঁ সাথে সাথে প্যাসিভ ইনকাম করেন। এই কারণে ভাই আমার ব্লগ 17টা মেনটেনেন্স করি। কই আমার কিন্তু ইনকাম চলতেছে, জানেন? আমার প্রত্যেক ঘন্টায় $1 না আসলেও প্রায় আপনার 40-50 টাকা আসে প্রত্যেক ঘন্টায় মোটামুটি। তো এটা খারাপ কোথায়? আসতেছে না, ঘুমাচ্ছি, আসতেছে, ব্লগ চলতেছে ব্লগের মতো। সো আবার এখন আপনাদের ক্লাস নিই, ফাইবার মার্কেট প্লেসে কাজ করি, বিভিন্ন সফটওয়্যার সেল করি। মানে আমি যদি ধরি আমার মোটামুটি 12 থেকে 13টা জায়গা থেকে আমার ইনকাম আসে। কারণ কি? এটাই হচ্ছে ভার্সেটাইল জিনিস, যে আপনি আপনার ক্রিয়েটিভিটি বিভিন্ন জায়গায় কি সেল করতে পারতেছেন। ইউ আর সেলিং ইউর টাইম, ইউ আর নট সেলিং ইউর সার্ভিস। মনে রাখবেন, অ্যামাজন তাই বলে, আই এম সেলিং মাই টাইম। আমার প্রতি ঘন্টায় কত ইনকাম আসছে, দ্যাট ডিফাইন্স মি। আপনার প্রতি ঘন্টায় যদি 700 টাকা আছে, আপনি চ্যালেঞ্জ রাখবেন যে আমার প্রতি ঘন্টায় 700 থেকে 800 কীভাবে নেওয়া যায়। থিঙ্ক, স্ট্র্যাটেজি বাই করেন, প্রবলেম সলভিং করেন, যে কোনো কিছু নিয়ে ব্যবসা করেন। ইদানিং একটা লুঙ্গি আসছে, খেয়াল করে দেখবেন, বেল্টের মতো লুঙ্গি, বিকজ মানুষ ফিল করছে এটা একটা প্রবলেম, দিস ইজ আ প্রবলেম, বারবার বাইন্ধে রাখা, পকেট নাই, লুঙ্গির মতো একটা বানায় হালকা হালকা প্যান্ট সিস্টেম। এটা কিন্তু খুব বেশি একটা জটিল কিছু না। যেমন আমি এই একটা প্রবলেম সলভ উদাহরণ আপনাকে দিচ্ছি, এটা কোনো জটিল কিছু না, হতেই পারে। আরেকটা বিষয়, মানুষকে খাওয়াতে হবে। ঠিক, মানুষকে খাওয়াতে হবে কিরকম? একটা বক্স চিন্তা করেন, দিস ইজ আ বক্স। হ্যাঁ, এই বক্সের সুবিধা কি? খুলতে এমন করা লাগে, ঝামেলা না? ঝামেলা, মনে করেন ঝামেলা, টাইট হয়ে যায়। আপনি কি করলেন? একটা সুইচ দিলেন, বললেন যে এক সুইচে বক্স খুলে যাবে। মনে করেন একটা ফিঙ্গারপ্রিন্ট লাগাই দিলেন, সাপোজ একটা ফিঙ্গারপ্রিন্ট লাগাই দিলেন, জোস না? আপনার ফিঙ্গারপ্রিন্ট ছাড়া খুলতে পারবে না। বিশ্বাস করেন, এটা একটা চমৎকার অ্যাড কপি বানান, এই বক্স খুব তাড়াতাড়ি সেল হয়ে যাবে। কারণ কি? আপনি মানুষের কি প্রবলেমটা বুঝতে পারছেন। এরকম ছোট ছোট প্রবলেম সলভিং করতে আপনি বড় প্রবলেম সলভ করবে। কেন আজকে গুগল ইয়াহুকে হারাই দিছে? আপনার যে সার্চ ইঞ্জিন নিয়ে কথাবার্তা বলি, বাট চিন্তা করেন, আমি যখন আমার ইন্টারনেটে জগতে আসি তখন কি দিয়ে আসছি? ইয়াহু দিয়ে আসছি। আমি আমার প্রথম সার্চটা করি কোথায়? ইয়াহুতে। এখন আপনারা কি ইয়াহুতে সার্চ করেন নাকি গুগল মামাকে সার্চ করেন? বলেন কোথায়? গুগল সার্চ করি, কারণ দে হ্যাভ সলভ ইউজার্স প্রবলেম। কিন্তু ভাই এখানে তো তাহলে আমাদের ইউনিক প্রোডাক্ট নিয়ে আসতে হবে। দরকার নেই। মানে একটা ইউনিক প্রোডাক্ট নিয়ে যদি আমরা নামতে পারি, মানে সম্পূর্ণ এন্টারপ্রেনার হওয়ার কথা বলতেছেন না, শুধু এন্টারপ্রেনার হওয়ার কথা বলতেছি না। তাহলে আমি আপনাকে বলি, আমি যখন ফ্রিল্যান্সিং করি সবাই ইউটিউবার্স দেয়, তাহলে আমি কিভাবে একটা স্কিল দিয়ে এই যে আপনার $1000 উপর ইনকাম করছি? বিকজ ভেরি সিম্পল, আমি একটা সোজা স্ট্র্যাটেজি ইউজ করছি, যে কি? যে আমি তোমাকে সর্বনিম্ন 0.01 CPV মানে কস্ট পার ভিউ 1 পয়সা দিয়ে তোমাকে আমি, মানে ওই 1 পয়সা মানে ইউএসের 1 পয়সা, মানে 80 পয়সা আর কি। হ্যাঁ, আমি বলছি 0.01 CPV দিয়ে তোমাকে আমি এক ভিউ নিতে পারবো। তো ক্লায়েন্ট শুনে বলে, তাই? জোস তো, করতে হ্যাপি হয়ে গেছে। বাট এটা কিছু, এটা তো এমনি করলে এমনি হইতো। আমি খালি বলতে পারতাম না যে ভাই আমি করে দিব তোমাকে কম খরচে, আর তাকে আমি উল্লেখ করে দিচ্ছি যে আমার কাছ থেকে কী পাবেন, এক্সক্লুসিভ সার্ভিস, কি যেটা আপনি কোনো ফ্রিল্যান্স দিতে পারবে না। আমি আপনার কাছ থেকে পাচ্ছেন যে 0.01 CPV তে পার ভিউ। চিন্তা করে দেখেন, আপনি $500 দিলে আপনার 50,000 ভিউ আসবে, এটা কি কম? তখন ক্লায়েন্ট বলে, আরে না তুমি ঠিক বলছো। এই যে একটা ঘুরায় বলা ক্লায়েন্ট সার্ভিস ক্ষেত্রে, এটি হচ্ছে আপনার কি প্রবলেম সলভিং, বা এটা হচ্ছে আপনার এক্সট্রা ক্রিয়েটিভিটি। আমি কি বুঝাতে পারছি সবাইকে? আমার কথা কি আপনারা স্যাটিসফাইড নাকি আরো কিছু বলা লাগবে? বলেন। হ্যাঁ ভাই, বুঝতেছি জিনিসটা। অলরাইট, ঠিক আছে।
সো চলেন এসইওতে এটাই হচ্ছে এসইওতে যেটা মেইন ইম্পর্টেন্ট চিজ সেটা হচ্ছে কোয়ালিটি ট্রাফিক। যারা আপনার সাইটে আসে তারা কোয়ালিটি, অনেক কোয়ালিটি, বিকজ তারা খুঁজে খুঁজে আসে। সো যারা খুঁজে আসে দ্যাট মিনস দে ওয়ান্ট সামথিং অ্যান্ড ইউ আর গিভিং দেম দ্যাট। সো এই কারণেই এসইওটা এত বেশি ইম্পর্টেন্ট। ওকে, সো এটা একটা ভালো বিষয় যে এসইওর ইম্পর্টেন্সটা কি। 70% মানুষ দেখেন ইন্টারনেটে সার্চ করতে আসে, মানে ম্যাক্সিমাম, মানে লাইক ধরেন আপনার আমাদের 8 বিলিয়ন পিপল, তার মধ্যে 5 বিলিয়ন মানুষ এসইওতে সার্চ করতে, মানে সার্চ ইঞ্জিন সার্চ করতে আসে। 70% মানুষ আবার পেইড রেজাল্ট ইগনোর করে। ইউ নো হোয়াট আই এম সেইং, পেইড রেজাল্ট। আর একটা বড় বিষয় হচ্ছে যে দ্যাট 75% পিপল নেভার গো টু সেকেন্ড পেজ। দ্যাট মিনস যখন আপনি এভাবে সার্চ করবেন, করার পরে আপনি কোনো সময় সেকেন্ড পেজে যাবেন না। ঠিক আছে, এখন বলছি দাদা আপনার সেকেন্ড পেজ আসতেছে না কেন? আমার একটা এক্সটেনশন অ্যাড করা আছে, এটা দিলে অটোমেটিক্যালি পরের পেজে চলে যায়। ঠিক আছে, সো এখানে এই যে সেকেন্ড পেজ, সো অনেকেই দেখবেন সেকেন্ড পেজে আসে না, যাবে না, কারণ ফার্স্ট টপ 5 এর মধ্যে মানুষ তার প্রশ্নের উত্তর পেয়ে যায়। সো আমাদের টার্গেট হচ্ছে যে আমরা যখন কোনো কিছু কাজ করবো, উই হ্যাভ টু থিঙ্ক টপ 5 কারা আছে, টপ 5 দিতে হবে। এখন ভাবেন না যে ভাই একটা সাইটকে এসইও করলে হয়ে গেল না, এটা কন্টিনিউয়াস আপনাকে মনিটরিং করতে হবে, কন্টিনিউয়াস কিওয়ার্ড পুশ করতে হবে, কন্টিনিউয়াস কন্টেন্ট পুশ করতে হবে, কন্টিনিউয়াস অন পেজ এসইও করতে হবে, অফ পেজ এসইও করতে হবে, টেকনিক্যাল এসইও করতে হবে। এসইও ইজ আ হিউজ সেক্টর। যে এসইও ভালো বোঝে সে আর অন্য কিছু না করলেও চলে। ফার্স্ট টাইম অনেস্টলি অন্য কিছু না করলে চলে। একটা মানুষের পক্ষে এত ডিজিটাল মার্কেটিং এর বিষয় পারবেন না। একজন খালি ফেসবুক মার্কেটিং এ সে পুরো লাইফ ক্যারিয়ার করতে পারে, একজন শুধু গুগল মার্কেটিং এ পুরো লাইফ ক্যারিয়ার করতে পারে, একজন খালি এসইও করতে পুরো লাইফ ক্যারিয়ার করতে পারে। ঠিক আছে, এখন যদি কেউ প্রশ্ন করেন এসইও কেন প্রথমে, আশা করি বুঝতে পারছেন এসইও কেন প্রথমে পড়াচ্ছি। ঠিক আছে, এবং এখানে যখন আমরা ওয়েবসাইট ইমপ্লিমেন্ট করবো তখন বিভিন্ন চ্যানেলগুলোকে আমরা কানেক্ট করতে পারবো। আমি যেটা বলছিলাম, ওয়েবসাইটটাকে এসইও করবো। ওয়েবসাইট একটা স্ট্রাকচার, ডিজিটাল মার্কেটিংয়ের সব থেকে মেইন এলিমেন্ট হচ্ছে একটা ওয়েবসাইট। সেই ওয়েবসাইটটাকে আমরা বিভিন্ন ফেসবুক, ইউটিউব, তারপরে গুগল অ্যাডস, হ্যাঁ, বাকি চ্যানেলস নিয়ে আসার পরে রিপোর্ট তৈরি করবো, ট্র্যাকিং কোড লাগাবো, গুগল ডাটা স্টুডিওতে গিয়ে ভিজুয়ালাইজ করবো। এবং যখন আপনি করবেন, আপনি আস্তে আস্তে দেখবেন আপনার কখন একটা এজেন্সি হয়ে গেছে, ইউজন নেবেন নো। যেমন আমার কাছে এখন মোটামুটি 10 থেকে 12টা রাইটার আছে, আমার স্টুডেন্ট যদিও, বাট দে আর রাইটার্স। সো আমি থিঙ্কিং করতেছি যে আমি একটা কন্টেন্ট রাইটিং নিয়ে একটা ওয়েবসাইট বানাবো, যেখানে অনলি কন্টেন্ট রাইটিংয়ের সার্ভিস দেওয়া হবে। এবং আমার বায়ারদের সাথে, যেমন ফাইবার মার্কেট প্লেসে কাজ করে না বায়ার ইরা, আমরা হচ্ছে বাংলাদেশে কাজটা করবো। কেন করবো? বাংলাদেশের মানুষই এখন ইদানিং ব্লগিংয়ের সাইটে উপরে উঠতেছে। সো তারা ওই 10-15 ডলার দিয়ে তারা এত দামি দামি কন্টেন্ট কিনতে পারতেছে না। সো আমি যদি আমার বায়ারদেরকে এই সুযোগটা দিই, তাহলে আমার যারা রাইটাররা আছে তারাও তাহলে কী করতে পারলো, ওই ডাইরেক্ট বায়ারদের সাথে কমিউনিকেশন করে তারাও একটা সেল জেনারেট করতে পারলো। ঠিক আছে, সো এবং এটা আমার উদ্দেশ্য, আমি একটা বাংলাদেশে কন্টেন্ট রাইটিং মার্কেট প্লেস বানাবো, এটা আমার উদ্দেশ্য। ঠিক আছে, দোয়া করেন, এটা আমার একটা ইউনিক প্রোডাক্ট, আমি এটাকে চিন্তা করেই বানাচ্ছি। ওকে, আচ্ছা, সো এই হচ্ছে বিষয়। আর লাস্ট একটা জিনিস জানবো, আজকে মোটামুটি 1:30 বেজে গেছে, আমরা এরপরে আরও অনেকগুলো ধাপ আছে, সেই ধাপগুলো পড়বো। সেটা হচ্ছে দি সার্চ ইঞ্জিন কাকে বলে। সার্চ ইঞ্জিন হচ্ছে যেখানে মানুষ সার্চ করে, মানে মানে সত্যি কথা বলতে যেখানে মানুষ সার্চ করে সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন। আর সার্চ ইঞ্জিনের স্পেশালিটি হচ্ছে যে এটা অনেক অ্যাকুরেট রেজাল্ট দেয়, গুগল অনেক অ্যাকুরেট রেজাল্ট দেয়। এছাড়াও আরও অনেকগুলো সার্চ ইঞ্জিন আছে, একটা নাম হচ্ছে bing.com, ঠিক আছে, bing.com, একটা হচ্ছে আপনার yahoo.com, দেখি আওয়াজ কিনা, yahoo.com, আর আরও আছে yandex.com, ঠিক আছে, আরও আছে। হ্যাঁ, আমি বলতাম অলরেডি আমার এখানে পিপিলিকা আছে অলরেডি, আমি রাখছি এখানে পিপিলিকা আমি রাখছিলাম। যে বাংলাদেশে পিপিলিকা অতটা ভালো না স্যার, পিপিলিকা ওকে, ইটস গন, এনিওয়ে ইটস গন, পিপিলিকা নাই, নো মোর। সো এটা হচ্ছে রাশিয়ান, এগুলো হচ্ছে সব ইউএসএ সার্চ, মানে একসময় আমি এখানে সার্চ করতাম। আপনি যদি এখানে সাপোজ এখানে চমকবিশ্ব থেকে সার্চ করেন, কিছু পাবে কি জানি না, ও পাইছে, দে গট মি। তবে খুব বেশি না, মানে 1টা-2টা, ওরে ভাই এখানে তেমন কিছু মানে পাই নাই। আমার একটা রেজাল্ট আসছে, এটা আমার লেখা, এই ব্লগটা আমার লেখা, এটা পাইছে, বাট গুগলে, মানে গুগল তো গুগল, বাট না কথা হবে না। ঠিক আছে, এখানেও আপনি দেখেন, এখানে যদি আপনি সম্ভবত ট্রিক্স লেখেন, তো লাগবে ট্রিক্স, চলে আসার কথা না, র্যাঙ্কিং হারাইছি এটার জন্য আমি র্যাঙ্কিং হারাইছি সম্ভবত। ও আচ্ছা, দেখি, পাইছি, এই যে এটার জন্য আমি পাইলাম মোটামুটি
এই সার্চ ইঞ্জিন আরও অনেকগুলো আছে, সো দরকার হয় না, আমরা গুগল নিয়ে কাজ করলে বাকিগুলো এমনি হয়ে যায় অটোমেটিক্যালি, অনেস্টলি বলি। বাট তারপরে আমরা বিং নিয়ে কাজ করব, বিং অ্যান্ড ইয়াহু নিয়ে কাজ করবো, আর ইএনডেক্স নিয়ে কাজ করবো, কারণ ইএনডেক্স হচ্ছে ভালো। মানে ইএনডেক্সকে কটা বিষয় হচ্ছে যে ওরা রাশিয়ান, তো আপনি কিছু রাশিয়ান ট্রাফিক পাইতে পারেন এবং র্যাঙ্কিং করলে বেশ ভালো ট্রাফিক আসতে পারে। শোনেন, আপনার একটা সার্চ ইঞ্জিন মানে একটা সার্চ ইঞ্জিন থেকে যদি প্রত্যেকটা সার্চ ইঞ্জিন থেকে যদি আপনি মানে কোয়ালিটি ট্রাফিক পান, তাহলে আপনার লাভ না? ট্রাফিক কি সব জায়গায় নাই? আপনার কি মনে হয় ইয়াতে ট্রাফিক নাই? কেউ ইয়াতে সার্চ করে না? সবাই করে, অনেকেই করে সার্চ, যদিও কম, 96% মানুষ করে। আলাদা তো ইয়ার জন্য কি আলাদা রেজিস্ট্রি করতে হবে? নাকি আমরা যখন রেজিস্ট্রি করবো তাতে সবগুলো সার্চ ইঞ্জিন এমনি কভার হয়ে যাবে? খুব মজার বিষয় সেটা হচ্ছে, যখন আমরা গুগল সার্চ কনসোলে আমাদের ওয়েবসাইটটাকে অ্যাড করবো, জাস্ট খালি বিংয়ে গিয়ে ওটাকে ইম্পোর্ট করলে বাকি ইয়াহু এবং ইসে চলে আসে, ইয়াহু এবং হচ্ছে বিংয়ের জন্য অ্যাড হয়ে যায়। আর ইএনডেক্সের জন্য ইএনডেক্স সার্চ কনসোলে গিয়ে খালি কোডটা বসাই দিও, ব্যাস চান। ইজি জিনিস, একদম ইজি জিনিস, আপনারা খুব ইজিভাবে শিখবেন, ডোন্ট ওয়ারি, ঠিক আছে? সো ঠিক আছে, অলরেডি 8:36 বেজে গেছে, আমার আবার 9টা একটা ক্লাস আছে, একটু রেস্ট দেওয়া দরকার আর কি, ঠিক আছে? সো আজকের এই বিষয় নিয়ে বা আজকের সেশন নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে তো আমাকে লেট মি নো, আমি উত্তর দিব, সমস্যা নেই। প্রশ্ন থাকলে বলেন। ভাই আমাদের পাওয়ার পয়েন্টে যে স্লাইডটা দেখালেন যেখান থেকে পড়াচ্ছেন ভাই, ওটা কি ভাই শেয়ার দেওয়া হয়েছিল? কি বলছিলাম, স্লাইড চাহিয়ে লজ্জা দিবেন না, ঠিক আছে? ভিডিওটা দেখবেন। আচ্ছা সরি ভাই ভিডিওটা দেখবেন। আমি আগে সবাইকে দিয়ে দিতাম, বাট ইদানিং একটা স্ক্যান্ডেল ঘটার কারণে আমি দিচ্ছি না, ঠিক আছে? আপনার আমার স্টুডেন্ট, আপনার আমার ডিয়ার স্টুডেন্ট, বাট আমার স্লাইডগুলো নিয়ে অনেক মানুষ ব্যবসা করতেছে, আমার অনেক কষ্ট হয়ে গেলো বানাইতে, হোয়াট এভার। এইসব জিনিস ইন্টারনেটেও আছে, বাট মানুষকে দিলে সেগুলো নিয়ে না ভাই লিংকগুলোর জন্য ভাই একটু জাস্ট করে লাগতো ভাই, লিঙ্কগুলো আমি দিয়ে দিব না, ঠিক আছে? কোনো সমস্যা নেই। আচ্ছা ধন্যবাদ ভাই, সব দেওয়া হবে, সমস্যা নেই, ঠিক আছে? স্লাইডটা আমি এমনি দিব না, কারণ আমার পার্সোনাল নোট আর কি, ঠিক আছে? কিছু মনে করেন না, আপনাদের রিসোর্স দেওয়ার মতো অনেক কিছু আছে আমার কাছে। না ভাই কি বলেন কি, সরি ভাই আমি না কোনো সমস্যা নেই, ঠিক আছে? আর কারো কাছে কোনো প্রশ্ন? সেশন নিয়ে আমার নিয়ে কোশ্চেন আছে। বলেন। যেমন আপনি যেটা বললেন যে প্রতি মান্থে হচ্ছে আমার কিওয়ার্ড রিসেট সেম থাকবে না, না, তো মানে আমার যে কিওয়ার্ডটা সেটা হচ্ছে প্রতি মান্থে আমি সার্চ করি, আপনার মিনিমাম হচ্ছে 1,500-এর মতো এমএসডি থাকে, তো এটা তাহলে আমার জন্য একটা গুড কিওয়ার্ড। হ্যাঁ, এবং আমরা যে তাহলে বলতে পারেন, তাহলে আপনি যে বললেন যে প্রতি মান্থে সার্চ একরকম রেজাল্ট থাকে না, তাহলে আমি বুঝবো কেমনে? আমি কি তাহলে 8 মাস ওয়েট করবো? কারণ কোনো আইডিয়া আছে যে এটা কীভাবে খুঁজতে হয়? দেখি, আমি আপনাদেরকে অনেকভাবে শিখাইছি, আমার ইউটিউবে একটা ফ্রি ক্লাসও, এটা আপনি দেখছেন সম্ভবত। লেটস সি কার মাথা থেকে বের হয়। আচ্ছা দাদা, কিওয়ার্ড রিসার্চ করার সময় যে এভারেজ যেটা দেখা যায় ওইটা কি 1 মাসের নাকি 1 মাসে? 1 মাসের, আচ্ছা ট্রেন্ডস থেকে আমরা দেখবো। এক্স্যাক্টলি, হ্যাঁ, ক্ল্যাপ অফ, একদম গুগল ট্রেন্ডস, এক্স্যাক্টলি গুগল ট্রেন্ডস থেকে আমরা দেখবো যে আলটিমেটলি আমার ওইটা কি বস এসইওটা তো করবো কি করে? এসইও নিয়ে নেক্সট আরো ক্লাস হবে, ওমা এসইও তো ক্লাস হবে আরো 15-16টা 20টা হতে পারে, কি বলে না বলে, এসইও দিয়ে তো শুরু হলো, এসইও শুরুই হয় না, এসইও শুধু আজকে ফুল ফর্মটা বলা হয়েছে, কিছুই শুরু হয় না। এসইও নিয়ে ক্লাস হবে 20 থেকে 22টা, অনেক বড় লং কোর্স তো, তারপরে সোশ্যাল মিডিয়া, তারপরে ইমেল মার্কেটিং, তারপরে ডেটা স্টুডিও, তারপরে ট্যাগ ম্যানেজার, ভাই অনেক লং ওয়ে টু গো, ঠিক আছে? তো বলতে পারেন ছোটখাটো ডিপ্লোমা পড়াচ্ছে আপনাদের, অনার্সে ভর্তি হয়েছে এখন, ঠিক আছে? মানে আপনার যদি বলতে ছোট শর্ট করে দেন, তাহলে শর্ট করে দিব, 30টা ক্লাস শেষ করে দিব। ওকে, সো এবার দেখেন যে গুগল ট্রেন্ডস, যখন ইমু বললো, এই গুগল কি এটা কি দিলাম, হ্যাঁ আল্লাহ, গুগল ট্রেন্ডস নিয়ে আজকে আলোচনা করবো না, দেখাই খালি, এটা নিয়ে আলোচনা করার অনেক বিষয় আছে। এই গুগল ট্রেন্ডস দিয়ে অ্যাকচুয়ালি ইউ ক্যান সি যে আপনার কিওয়ার্ডের গতিবিধি কেমন, আমি লাস্ট 5 ইয়ার্সতেই ইউনাইটেড স্টেটসের জন্য ডাটা দেখাচ্ছে না, দ্যাট ইজ রিয়েলি উইয়ার্ড, খালি স্কুটার দেই দেখি, ওকে ফাইন। সো দেখেন এই যে টিনেজার স্কুটার, এই একটা শব্দ আমি ইউনাইটেড স্টেটসে দেখলাম। সো এক সময় দেখতেছি যে এই কিওয়ার্ডটা আপনার দেখেন মার্চের দিকে মোটামুটি অ্যাক্টিভ থাকে, আবার দেখেন এই জিরো, এই মার্চের শেষের দিকে এটা জিরো হয়েছে, দেখেন এই যে, যেমন এখন দেখেন আমি আপনাকে বসলাম না দাদা যে আমার এই কিওয়ার্ডের সার্চ ভলিউম কত ছিল, 1600 বসলাম না একটু আগে,
সে একটু খেয়াল করে দেখেন সেপ্টেম্বর 27 থেকে অক্টোবর 3 তারিখ পর্যন্ত কি ছিল, মোটামুটি সার্চ ছিল। কিন্তু দেখেন এই যে এখানে ধানে যে অক্টোবরে 11 তারিখ থেকে অক্টোবর 7 তারিখ পর্যন্ত একটা সার্চ নাই, জিরো। কথা মিলছে? আমি একটু দেখলাম না, টেস্ট করলাম না, জিরো হয়ে গেছে, জানতে দেখেন নাই। ঠিক আছে, সো এইটা দিয়ে বোঝা যাবে, এটা নিয়ে পরে আলোচনা করবো, এটা দিয়ে বোঝা যায় যে আলটিমেটলি আমার এই কিওয়ার্ডটা নিয়ে মুভ করা উচিত হবে কিনা। আলটিমেটলি আমি এই কিওয়ার্ডে মুভ করি নাই, কিন্তু আমার গুগল কিছু কিওয়ার্ড আছে যেগুলো ট্র্যাক করে নেয়। আমার ট্র্যাক ছিল ইলেকট্রিক স্কুটার, কিন্তু গুগল মনে করছে যে টিনেজার স্কুটারটাও কি এর সাথে যায়, তাই সে আমাকে র্যাঙ্কিং দিছে। তাহলে বলেন এটা কিভাবে ভুল রিমুভ করা যায়, এটা দেখাবো। এটা কিওয়ার্ড ডেন্সিটির উপর খেলতে হয়। আপনি এই টিনেজার স্কুটারের ডেন্সিটি বেশি ছিল, তাই গুগল মনে করছে এটাই আমার ফোকাস কিওয়ার্ড, তাই আমি এটা ধরে র্যাঙ্কিং করছি। ঠিক আছে, সো এগুলা অনেক ডিপ জিনিস, ডিপ অ্যানালাইসিস এগুলো করবো। সো ইটস হাই টাইম আপনার যদি আমার সাথে সাথে একটা ব্লগ ক্রিয়েট করতে পারেন, একটু টাকা পয়সা খরচ করে আমার সাথে আগাতে পারেন, বেটার হয়। অথবা যদি চান আমার সাথে কাজ করবেন, শেয়ারে কাজ করবেন, মানে কোনো খাটতি নাই, কোনো রকম কোনো মানে কোনো মিথ্যা ভাব বুঝি না একেবারে, মানে কাজ করার মানে হচ্ছে একটা প্রফেশনাল কাজ। আপনি এখানে লভ্যাংশ নিয়ে যাবেন, ঠিক আছে, পার্সেন্টেজে কাজ হবে, সেটাও আমি আপনাদেরকে করে দিতে পারি, যেভাবে আপনারা কাজ করতে চান, ফাইন। সো আপনারা নিজেরা করতে পারেন, আমার সাথেও কাজ করতে পারেন, টেস্টিংয়ের জন্য যদি টাকা না থাকে, অথবা চাইলে আপনারা মনে করেন কয়েকজন ফ্রেন্ড করতে হতে, সেটা আমি বলে দিব কীভাবে। স্টে কন্টিনিউ, ঠিক আছে, আমরা কন্টিনিউ করতে থাকি, ঠিক আছে, সব বলে দিব আমরা। ওকে, সো আজকের জন্য মোটামুটি এখানে আমি শেষ করতে যাচ্ছি। কারো আপত্তি আছে? ঠিক আছে, তো সবাই মোটামুটি ক্লাস সেশন এনজয় করছেন? কোনো কনফিউশন থাকলে বলতে পারেন। দাদা কোনো হোমওয়ার্ক কি আছে? না, আজকে থেকে না, হোমওয়ার্ক এই কিওয়ার্ড স্যার থেকে থাকবে। আজকে আপনারা একটু রিল্যাক্স করেন, সমস্যা নেই, আগের পড়াগুলো একটু ঝালাই বসে থাকেন, ঠিক আছে। না ফ্রাইডে, হ্যাঁ ফ্রাইডে হওয়ার সম্ভাবনা আছে। আমি একটু ঘুরে আসি, মাথাটা জ্যাম হয়ে গেছে আসলে, এই জন্যই। ঠিক আছে, আর কেউ কিছু? আমাদেরকে নেক্সট ক্লাসে মঙ্গলবার হবে না? আমি জানাই দিব দাদা, মঙ্গলবার না হলে অবশ্যই ফ্রাইডে হবে, ঠিক আছে। আমি সারপ্রাইজ ক্লাস নিলে একটু একদিন আগে জানাবেন। আচ্ছা ঠিক আছে, একদিন আগে জানাই দেবো। ওদিন গেছিল হুট করে ডিসিশন নেওয়া হয়েছে, তো মানে ওটা আমার ইনস্ট্যান্ট আইডিয়া ছিল আর তো ওর জন্যই আলটিমেটলি। ঠিক আছে, সো ক্লাস 3 তে কি ভাই আপলোড হয়েছে? ক্লাস 3 আপলোড দিছি না আমি? কি বলেন, দেওয়াটা কথা? জি আপলোড হয়েছে। আমি দিছি তো, সবগুলো আপলোড হয়েছে। ওকে। সো আপনারা ওই যা আমাদের যে সিআর আছে মিথিলা আপু এবং হচ্ছে আর্জেন্টিনা কে ছিল ভুলে গেছি, ও ইয়া দেবাশিস, তো ওনাদের কাছে একটু বললেই, সিআরকে একটু বললেই আপনাকে সমস্ত সহযোগিতা করবে, কোনো টেনশন নাই। আর কোনো ক্লাস না বুঝলে আমাদের একটু যে লাস্টে 15-20 মিনিট ডিসকাশন সেশন থাকে, আপনারা করতে পারেন, ঠিক আছে। তবে এটুকু গ্যারান্টি দিতে পারি, দেখেন আমিও মানুষ, আমি প্রচুর পড়ি, তারপরেও দেখেন আমি সব জানবো না, বাট কোনো কারণে যদি মনে হয় দাদা আমার এই টপিকটা আপনার কাছ থেকে জানা উচিত, আমি নিজে স্টাডি করে আপনাদেরকে বুঝাই দিব, ক্লিয়ার। যতক্ষণ না ওটা আমি আপনাকে বুঝাই দিব ততক্ষণ আমি আপনাকে ছাড়বো না। আর এখান থেকে সবার একটা জায়গা করে দিয়েই দেন হচ্ছে আপনাদের ব্যাচটা আমি কুইট করবো, মানে এটা আমার প্রথম উদ্দেশ্য আর কি, ঠিক আছে। সো উইশ ইউ অল দ্য বেস্ট, আপনারা সবাই ভালোভাবে কাজ করুন, ভালোভাবে পড়তে থাকুন, নিজেরা অনেক স্টাডি করুন, সবার মধ্যে মানে জ্ঞানের বিতরণটা ছড়াই দিন, এমন একটা গোল রাখেন যাতে করে এখান থেকে আপনারা বড় বড় মার্কেটিং লেভেল যেতে পারেন, এটা আমার ইচ্ছা, আপনাদের কাছ থেকে প্রত্যাশা, আমাকেও ছাড়াই যান, ঠিক আছে। সো উইশ ইউ অল দ্য বেস্ট গাইজ, খুব ভালো থাকুন, এবং নেক্সট ক্লাসে আমরা অবশ্যই আরও ভালো কিছু নিয়ে কথাবার্তা বলবো, হ্যাঁ। সো আই এম সাইনিং আউট, টাটা।